লাস্ট ক্লাসে কতদূর কি কি করছিলাম একটু বলেন তো। গ্রেডিয়েন্ট টুল আই থিঙ্ক শিখাইছিলাম, অ্যালাইনমেন্ট শিখাইছিলাম, আর আর কি শিখছিলাম লাস্ট ক্লাসে? এই দুটেই আই থিঙ্ক। হ্যাঁ, আচ্ছা, একটা একটা করে যাই, আপনারা বলবেন কোনটাতে কোনটাতে কি প্রবলেম ফেস করছেন। লেটস সি, এটাতে কোনো প্রবলেম আছে আপনাদের? ভাই আমরা ওই একটা জিনিস, নিচে যে শ্যাডোটা হ্যাঁ শ্যাডো দেখি নাই, শ্যাডো দেখবো। স্পেসিং, স্পেসিং এ কি প্রবলেম? স্পেসিং যদি স্পেসিফিক ভাবে না বলেন আমি তো বলতে পারবো না স্পেসিং এর প্রবলেম বলতে। এইটাতে কোনো প্রবলেম ফেস করছেন করার সময়? এই শ্যাডোটা আমি দেখাই না, এটা দেখাই দিব। আজকে আমরা এফএক্স দেখবো। নাই? আচ্ছা, এটাতে এটাতে আমাদের একটা টুল লাগবে। এই অ্যাঙ্গেল গুলা করতে পারছিলেন সবাই? জি ভাইয়া। কি দিয়ে করছিলেন? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে? জি ভাইয়া। আচ্ছা, এটার আরেকটা ওয়ে আছে, আমি আপনাদেরকে দেখাই দিব এটা। আচ্ছা, এটাই দেখাই দিই এখনই। হ্যাঁ ভাইয়া, ওইটা না আমি ইউটিউব থেকে দেখছিলাম, কিন্তু হইতেছে না ঠিক মানে এটা কত ডিগ্রি যেন বলতেছে, ওইটা হচ্ছে না। আচ্ছা, দেখেন, এই ডিজাইনটা খুব কঠিন কিছু না, খুব সিম্পল। কারণ যখনই কোনো আমরা অ্যাঙ্গুলার ডিজাইন নিয়ে কাজ করব তখন অ্যাঙ্গেলগুলো মেনটেন করতে হয়। এটার সাইজ হচ্ছে A4 আছে, আমরা এভাবে রাখতেছি। এই, আচ্ছা, ল্যান্ডস্কেপ আসছে এই। সো আমরা এখানটায় ব্লিড ক্লিড সেফ জোন নিচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনটাতে বলে দিই বেসিক্যালি জিনিসটা কি। জিনিসটা হচ্ছে যখন আমরা এই ধরনের অ্যাঙ্গুলার শেপ বা অ্যাঙ্গেল নিয়ে যখন কাজ করবেন, আপনার ডিজাইনের অ্যাঙ্গেলগুলো সবগুলো হইতে হবে সেম। অ্যাঙ্গেল 19-20 করা যাবে না। অর্থাৎ আমার এই যে শেপটা দেখতে পাচ্ছেন এই জায়গায়, এইখানটায় যে অ্যাঙ্গেল ডিগ্রিটা আছে এইটাই আমাকে এখানে রাখতে হবে, এখানে রাখতে হবে, এইখানে রাখতে হবে, এখানে রাখতে হবে, সব জায়গায় সেম ডিগ্রির অ্যাঙ্গেল থাকবে। তো এটা কিভাবে করবেন এক্সাক্ট ডিগ্রি? কারণ আমরা যদি এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করি, কিভাবে রেক্ট্যাঙ্গেল টুল তৈরি করে আমরা এই শেপটা বানাতে পারি। এইভাবে রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম, একটা একটা কালার দিয়ে দিলাম, ধরেন আমরা ব্লু কালার দিয়ে অপোসিটিটা একটু কমায় দিতে পারি। অপোসিটি কমায় দেওয়ার পরে আমরা এখান থেকে সিম্পলি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অ্যাঙ্কার পয়েন্ট বা এই কোণাটাকে ধরে আমরা কিবোর্ডের লেফট অ্যারো দিয়ে কি করতে পারি, বাম পাশে নিয়ে যেতে পারি কিবোর্ড দিয়ে, এরকম। বাট আমি এটা করতে পারি ইজিলি, কিন্তু সমস্যা হচ্ছে আমি এখন জানি না যে আমার এখানটায় কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে। যদি আমি এই ডিগ্রি বা অ্যাঙ্গেল না জানি তাহলে এই বক্সটাকে কিভাবে বানাবো আর এই বক্সটাকে কিভাবে বানাবো? সো আমাদেরকে জানতে হবে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বা কিভাবে করছে। এটার জন্য আমাদেরকে একটা নতুন টুল ব্যবহার করতে হবে যেটাকে বলা হয় শিয়ার টুল। সো আমরা এখানে একটা লম্বা বক্স বানালাম, দেখেন। ওকে, এবারে আসেন এই বাম পাশে একটা টুল দেখতে পারবেন নতুন, এই যে এই স্কেল টুল দেখবেন, রাইট ক্লিক করলে এটার উপরে এখানে পাবেন শিয়ার টুল। রাইট ক্লিক করে স্কেল টুলের উপর নিব হচ্ছে আমরা শিয়ার টুল, ঠিক আছে। শেপ সিলেক্ট করে আমরা শিয়ার টুলের উপর ডাবল ক্লিক করব, তাহলে আমার সামনে এই প্যানেলটা আসবে। শেপ সিলেক্ট করে শিয়ার টুলের উপর ডাবল ক্লিক করলে এই প্যানেল আসবে। এখানে আপনি শিয়ার অ্যাঙ্গেল দিতে পারেন, যে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে বাঁকাতে চাচ্ছেন। সো আমরা এখানে যদি দেই হচ্ছে ধরেন 45 ডিগ্রি, দিয়ে প্রিভিউ বাটনটাকে যদি অন অফ করি তাহলে দেখতে পারবেন আপনার শেপটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। আমি এখানে যত ডিগ্রি অ্যাঙ্গেল সেট করব অত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার শেপটা এরকম বাঁকবে। সো আমি এখান থেকে ডিফাইন করতে পারবো যে আমার শেপটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এখন এটা ঘুরতেছে হচ্ছে হরাইজন্টালি, আমি যদি ভার্টিক্যাল দিয়ে দিই তাহলে উপরে নিচে ভাবে করে অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। তো এইভাবে আর কি আমরা অ্যাঙ্গেল সেট করতে পারি। যেমন আমি যদি এখানে দিলাম ধরেন এই শেপটাই নিলাম, এখানে দিলাম হচ্ছে ধরেন 30 ডিগ্রি, দিয়ে যদি ওকে প্রেস করি এখন আমার এই শেপটা এক্স্যাক্ট 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো আছে। সো এটা হচ্ছে শিয়ার টুলের কাজ। তো এইটা দিয়ে আমরা একটা অ্যাঙ্গেল মেপে নিব, তারপরে বাদ বাকি শেপগুলো আমরা ইজিলি করতে পারবো। অ্যাঙ্গেল মাপার জন্য এই শেপটা হচ্ছে আমাদের পারফেক্ট। হ্যাঁ, সো আমরা এখানটা একটা বক্স তৈরি করে নিতে পারি এই সাইজের, এরকম এরকম। অ্যান্ড দেন আমরা এটার অপোসিটি রিডিউস করে দিলাম। ওকে, এই এবারে আমরা শেপটাকে সিলেক্ট করে শিয়ার টুলে গিয়ে আমরা প্রিভিউ বাটনটা অন করে আমরা এখান থেকে অ্যাঙ্গেলটা দিব, ধরেন এই যে এইটাই 30, 31, 31 না 30, আচ্ছা 30 ডিগ্রি, 31 ডিগ্রি রাখলাম মাইনাস, হ্যাঁ। দিয়ে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করে আপনি একটা কোণা এই পাশ থেকে একটু নিয়ে এসে দেখবেন যে আপনার অ্যাঙ্গেলটা মিলছে নাকি, দেখেন
মিলছে মোটামুটি, একটু 19-20 আছে, তো এটা হচ্ছে 31 নাই, লেটস মেক ইট 30। তো আমরা এটাকে 30 ডিগ্রি করে ওকে করলাম। এবার দেখি এই কোণার থেকে মিলে কিনা। মিলছে, দেখছেন? তো 30 ডিগ্রিতে আমার এই শেপগুলো মিলে গেছে। এখন আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে যে আমার শেপ সবগুলো হবে 30 ডিগ্রিতে, ঠিক আছে? 30 ডিগ্রি করে সবগুলো শেপ হবে। এখন ওর ডিজাইনের সাথে মিলুক চাই না মিলুক, আপনার শেপ সবগুলো হতে হবে 30 ডিগ্রি। এখন কিভাবে করবেন? সো ফার্স্ট অফ অল আমরা এই শেপটাকে বানায় নিছি, ঠিক আছে? এই শেপটাকে যখন আপনি ছোট করতে যাবেন এইভাবে শিফট ধরে, তাহলে হবে, কিন্তু আমার এদিক থেকে তো ছোট হয়ে গেল। এখন আপনি কি করবেন? এটাকে টাইনে হেঁচড়ে বড় করতে যাবেন, এন্ড বড় ছোট করলে দেখবেন ওর অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা একটু মাথায় রাখবেন, কারণ অ্যাঙ্গুলার শেপকে যখনই আপনি টানা হেঁচড়া করবেন শিফট ছাড়া, তখন কিন্তু আপনার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। আবার যদি আপনি এখানটায় বলেন যে ভাই শিফট দিয়ে করলে তো ছোট হয়ে যাচ্ছে, আমি এখান থেকে শিফট দিয়ে করলাম এই যে এই সাইজের, বাট ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এখন সলিউশন কি? সলিউশন হচ্ছে আপনি অ্যাঙ্কার পয়েন্ট ধরে বড় ছোট করতে পারবেন। যেমন দেখেন এখানে আমার শেপটা কোন দিকে বাড়তি আছে? বাড়তি আছে ডান সাইডে বেশি আছে, তাই না? তো ডান সাইড থেকে বাম সাইডে আমার এর অ্যাঙ্কার পয়েন্টগুলোকে নিয়ে যেতে হবে। আমি যদি এইভাবে করে চাপায় দেই তাহলে কিন্তু অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। সো কি করবেন? ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই দুটো অ্যাঙ্কার পয়েন্টকে ধরবেন একসাথে। উপরের এটা শিফট ধরে নিচের অ্যাঙ্কার পয়েন্ট ধরলাম। এবার কিবোর্ডের লেফট অ্যারো দিয়ে এটাকে বাম পাশে নিয়ে যাবো আমরা, এই যে। তাহলে যেহেতু আমরা দুটো অ্যাঙ্কার পয়েন্ট একসাথে নাড়াচাড়া করি, তাহলে আমার অ্যাঙ্গেল কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারলাম? বুঝছেন এতটুকু সবাই? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। যখন আপনার একটা শেপ রেডি হয়ে যাবে, এবার এইটারে কপি করে করে সব জায়গায় ব্যবহার করবেন, তাহলে যেটা হবে যে আপনার বারবার অ্যাঙ্গেল তৈরি করা লাগবে না। যেমন দেখেন এই একটা শেপ তৈরি করছি, এটাকে নিচের ছবিতেও সেম অ্যাঙ্গেল, সেম ডিগ্রি, সেম সাইজ আছে। সো অল্টার শিফট ধরে কপি করে এটাকে নিচে নামা দিতে পারেন আপনি, এই, ঠিক আছে? হলো নিচের শেপ, ওকে ফাইন। এবার এই বড় কালো শেপটা বানাতে হবে আমাকে, সেই বড় শেপটা নিয়ে আসলাম এখানটায়, এটাকেই বসাবো আমরা এই জায়গায়, ধরেন এই। এখন আমরা কিন্তু জানি যে নর্মালি টানা হেঁচড়া করে বড় করা যায় না, এই যে এভাবে করলে অ্যাঙ্গেল নষ্ট হয়ে যাবে। সো আমরা কি করব? শিফট ধরে বড় করলাম এত বড়, ওকে, এইখানে বসা দিলাম। এখন দেখেন আমি এই পাশের অ্যাঙ্গেল মিলে গেছে, বাট এইদিকে তো বেড়ে গেছে। তাহলে এটাকে ছোট করবেন কেমনে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্ট। এখন এইটাকে কিন্তু আমার অ্যাঙ্গেল ভাবেই সোজা করে এইভাবে বসাতে হবে এমনটা না, কারণ এই সাইডটা হচ্ছে স্ট্রেট। তা আমি চাইতে করতে কি পারি যে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণাটাকে আর্টবোর্ডের সাথে মিলাই দিলাম, আর এই কোণাটাকে আর্টবোর্ডের সাথে সোজা শিফট ধরে মিলাই দিলাম, এই যে হয়েছে আমার দুইটা শেপ। এই শেপটারে কপি করে আমরা এখানটায় বসাতে পারি, কারণ একই অ্যাঙ্গেল এন্ড সেম সাইজ আমরা বানাবো। শিফট ধরে ছোট করব আমরা, হ্যাঁ, এই করলাম, এখানটায় রাখলাম, অ্যাঙ্গেল মিলে গেছে আমাদের। এখন আমরা কি করতে পারি? এটাকে এভাবে টান দিতে পারবো না, টান দিলে কিন্তু আমাদের অ্যাঙ্গেলটা নষ্ট হয়ে যাবে। সো এই কোণার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো অ্যাঙ্কর পয়েন্টকে ধরবো শিফট ধরে, এটা আর এটা, দেন এটাকে আমরা শিফট ধরে ক্লিক এন্ড ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবো, তাহলে স্ট্রেট চলে আসবে। হয়ে গেল এই শেপ। এবারে সেম ভাবে এই শেপটাকে এখানে নিয়ে আসেন, রাইট ক্লিক করব, আমরা কি করব? ট্রান্সফর্ম রিফ্লেক্ট। রিফ্লেক্ট করলে কি হবে? ঘুরে যাবে, দিয়ে ওকে করেন, ঘুরছে, বাট এটাকে উপরের দিকে রিফ্লেক্ট করতে হবে আরেকবার। রাইট ক্লিক, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, বাট হরাইজন্টাল হবে। এবার উপরের দিকে ঘুরাই দিছি, দেখেন আগে ছিল এরকম, করছি এরকম, দিয়ে ওকে। এখন এই শেপটারে এখানে বসান, সেম ভাবে শিফট ধরে ছোট করে ওই সাইজ বানাবেন, কারণ এইভাবে চ্যাপটা করলে কিন্তু অ্যাঙ্গেল নষ্ট হয়ে যাবে। আমাদেরকে অবশ্যই শিফট ধরে করতে হবে, কোণা বাড়াইতে গেলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেই দিকে বাড়াবেন ওই দুটো অ্যাঙ্কার পয়েন্ট ধরে বড় করে দিবেন, ওকে। এন্ড এইটাকেই কপি করে নিচে নিয়ে আসেন, এই যে আরেকটু বড় হবে এই শেপটা, তো বড় করে দিলাম। এই যে ডিরেক্ট সিলেকশন টুল নেন, এই দিক থেকে বাড়তি দুটো অ্যাঙ্কার পয়েন্টকে ধরে ভিতরের দিকে ঢুকায় দেন, হয়ে গেল। এইটারে কপি করে নিয়ে আসেন এখানে, রাইট ক্লিক করেন, ট্রান্সফর্ম করেন, রিফ্লেক্ট করেন, এই পাশে নিয়ে আসলাম, ওকে। এটাকে আরেকবার রিফ্লেক্ট করতে হবে, উল্টাইতে হবে উপরের দিকে। সো রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরাইজন্টাল, ওকে, হয়ে গেছে। শিফট ধরে এটাকে ছোট করেন, এই কোণায় বসাবো আমরা, ডিরেক্ট সিলেকশন টুল নিব, এই কোণা দুটাকে ধরবো, এই পাশ থেকে বড় করে দিব, ওকে। আরেকটা শেপ বানাতে হবে আমাদের, এই যে এই শেপটা, ঠিক আছে, এখানে এই শেপটা। এটা কিভাবে বানাবেন বলেন তো? কি করা যায়? কপি করে আনেন এটাকে, বড় শেপটা। রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করব আমরা এই সাইডে, ওকে, ঘুরায় নিছি, এখানটায় বসালাম, শিফট ধরে বড় করে দিবেন এই সাইজের, লেটস সি,
এরকম হয়েছে। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণাটাকে আমাদের ছোট করলে কি হবে দেখেন তো, হবে? এরকম যদি বানাই হবে না, কারণ হবে। ছবি ক্লিপিং মাস্কের জায়গা হচ্ছে না। তাহলে কি করব আমরা, কি করা যায় বলেন? পলিগন পাথফাইন্ডার দিয়ে টুল দিয়ে কেটে ট্রাই ফেলতে করা হবে। যায়। পলিগন দিয়ে করা যায়। আচ্ছা, আরেকটা ওয়ে দেখি আমি করতে পারি নাকি। পেন টুল দিয়ে। আমরা এই যে এখানটায় ছবিটা বসালাম, এই জায়গাটায় ছবি বসবে, সব লাল কালার দিয়ে অপোসিটি আমরা রিডিউস করে দিলাম, ঠিক আছে? এটাকে এই সাইজে রাখলাম আমরা। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণাটাকে আমরা একটু ছোট করে দিলাম, এরকম এইরকম একটা শেপ বানাইছি দেখেন। বানানোর পর এই অ্যাঙ্গেলটা তো আমার এখনো তৈরি হয় নাই। এই অ্যাঙ্গেলটা তৈরি করবেন কেমনে? এই পাশের এই শেপটাকে আনবেন, এখানে বসায় দিবেন, বসায় দিলাম এভাবে। এবার এই দুইটা শেপকে আমরা কি করব, এই যে দেখেন দুইটা শেপ এই যে এরকম, দুটাকে ধরে আমরা জোড়া দিয়ে দিব। আমরা এই দুটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এখান থেকে জোড়া দিয়ে দিব। ডান। বেসিক্যালি শেপটা হচ্ছে এইরকম, এটার মধ্যে ছবি ক্লিপিং মাস্ক হবে। আমি এটার অপোসিটি বাড়াই দিই, দিয়ে অফ হোয়াইট কালার দিয়ে এটাকে আমরা পাঠিয়ে দিব হচ্ছে পিছনে, এটাতে বসবে আমাদের ছবি, ঠিক আছে? এখানে স্টিল নেওয়া আরেকটা প্রবলেম আছে, বলেন নাকি কি প্রবলেম, বলতে পারেন নাকি? ভাই যে উপরের ওই শেপটা হচ্ছে অপাসিটি ইয়ে করা আছে। না, ওই এখানে যে মানে সেটা বানাচ্ছেন সাদা ওই সেটার মধ্যে তো ছবি ইনপুট করলে এরকম হয়ে আসবো না, আসবে, যে সমস্যা কি? আছে সেটা। সমস্যা ওইখানে নাই, সমস্যা হচ্ছে এই জায়গায়। এই যে সাদা এরিয়াটা দেখতেছেন, এই যে এর চারদিক দিয়ে এরকম বাড়তি একটা অংশ দেখতে পাচ্ছেন, এটা আমরা বানাইছি? এটা তো আমরা বানাই নাই। এখন যদি আমরা ছবিটাকে নিচে বসায় দিই তাহলে ওই সাদা অংশটা কি আসবে দেখেন তো? এখানে কি সাদা অংশ ক্রিয়েট হচ্ছে এই সাইডে? দেখেন তো, হচ্ছে না। তাহলে এটা বানাতে হবে না আমাদের। এটা কি দিয়ে বানানো যায় বলুন তো? এই যে সাইডের ভাই এই বর্ডার, শেপটাকে কপি করে আবার পেস্ট করে স্ট্রোক শেপটাকে দিলে কপি হয়। পেস্ট করে, আচ্ছা স্ট্রোক দিলে হয়ে যাবে। আর যদি আমি এটাকে অফসেট পাথ দিয়ে করি তাহলে কি হবে না? দুটো শেপকে সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ করব, বড় করব, এই যে হয় না? তাই ইঞ্চিতে হিসাব করতে কষ্ট হচ্ছে, আর তাহলে কি করতে হবে বলেন, একটু জানেন আপনারা? পিক্সেলে নিতে হবে। কেমনে করে পিক্সেল? এই যে রুলারের উপরে ক্লিক করে রুলারে আনে, কন্ট্রোল আর রাইট ক্লিক করে পিক্সেলে কনভার্ট করে নেব। এবার আমরা এই দুটো শেপকে সিলেক্ট করে কি করতে পারি, অবজেক্ট পাথ এন্ড অফসেট পাথ করে আমরা ওই সাদা অংশটা তৈরি করে, ঠিক আছে? এই তাহলে আমার এখানে দুইটা শেপ হচ্ছে, এই দুটো হচ্ছে ছবির অংশ, আর পিছনের নীল অংশ দুইটা হবে আমাদের কি, এই দুটো হবে আমাদের কি হবে, ওই সাদা স্ট্রোকটা। এখন আমাদের ডিজাইন শেষ, এটাকে আমরা এখানটা বসালাম। পিছন থেকে ছবিটাকে সরাই নিয়ে আসেন, সব কিছুর আমরা অপোসিটি ইনক্রিজ করে দিলে দেখতে পারবেন এখানটায় শেপগুলো মিলে নাই, দেখছেন? এগুলা মিলাতে হবে আমাদের। তো এই দুইটার শেপ অ্যাকচুয়ালি মিলে নাই, এই জায়গাটা একটু মিলাই দিব আমরা। দুইটার কালার হবে আমাদের সাদা। এই দেখেন স্ট্রোকের মতো আসছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো স্ট্রোক না। এই শেপটাকে একটু নিচে নামায় দিবেন, ডান। ভাইয়া হুম, যদি স্ট্রোক কালার দেই মানে স্ট্রোক দেই তাহলে এটাতে প্রবলেম কোন জায়গায়? প্রবলেম নাই, জিনিসটা প্রফেশনাল না, স্ট্রোক দিয়ে কাজ করে না কেউ, করবেন না, মানে আচ্ছা। অ্যাকচুয়ালি প্রফেশনাল ওয়ে না। স্ট্রোক দিয়ে করলে আচ্ছা। হবে না এটা না, হবে। তখন আপনাকে আরেকটা শেপ বানাইতে হবে, যেটাতে আপনি একটাতে করবেন ক্লিপিং মাস্ক, একটাতে দিবেন স্ট্রোক। তাহলে এখানে আমার আরেকটা শেপ অহেতুক তৈরি হয়ে গেল, বাট এখানে তো আমার আচ্ছা। অহেতুক কোনো শেপ নেই। এই বুঝছেন? ওকে ভাই। জি ভাইয়া। দ্যাটস ইট, পুরো ডিজাইন শেষ। আর এই যে এটা বলছেন না ছবি এরকম ক্লিপিং মাস্ক হবে, হইলে তাতে কি যায় আসে, কারণ আমার ওই নিচে কি হচ্ছে ওটা তো দেখা যাবে না এই শেপগুলার কারণে। বুঝতে পারছেন? জি ভাইয়া। নেক্সট, এটাতে কি প্রবলেম? ভাইয়া হ্যাঁ বলেন। এই যে আমি যে কোশ্চেন করলাম স্ট্রোক দিয়ে হবে কিনা এই জিনিসটা আবার একটু বর্ডারটা কিভাবে দিলেন রুলার দিয়ে একটু দেখাবেন?
মানে অফসেট পাথ কিভাবে করলাম? জি জি। অফসেট পাথ বেসিক্যালি আমাদের শেপটাকে বড় ছোট করতে সাহায্য করে এবং বড় ছোট করে একটা কপি পেস্ট তৈরি করে। তো এই দুটো শেপকে আমরা সিলেক্ট করছি শিফট ধরে, অবজেক্ট পাথ এন্ড দেন অফসেট পাথ করছি দুইটা শেপকে একসাথে। এই এন্ড কত বড় করতে চান আপনি ওই অনুযায়ী করতে পারেন, শেপটাকে যত বড় আপনার ইচ্ছা। আমরা এই সাইজের করলাম 8 পিক্সেল বা 7 পিক্সেল করে ওকে করে দিয়ে আমরা জাস্ট এটা কালার সাদা দিয়ে দিচ্ছি। তার মানে আমরা বেসিক্যালি এরকম এখানে কয়টা শেপ বানাইছি? 4টা শেপ আছে। এই দেখেন এই দুটোকে যদি সরাই তাহলে দেখতে পারবেন এই দুটোতে বসবে ছবি, আর এই দুটারই বড় শেপ হচ্ছে অফসেট পাথ করে আমরা এই দুটো তৈরি করছি। বুঝতে পারছি? জি ভাই জি। ওকে, নেক্সট ওয়ান। এটাতে কি প্রবলেম বলেন? এটাতে প্রবলেম হওয়ার মতো কিছু আমি দেখতেছি না। আই ডোন্ট থিঙ্ক এটাতে আপনাদের কোনো প্রবলেম হইতে পারে। সেম আইডিয়া, এটাও আপনার যেহেতু অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল থাকলে আমরা কোন টুল ব্যবহার করব? শিয়ার টুল। যদিও আপনারা শিয়ার টুল জানতেন না, বাট আই ডোন্ট থিঙ্ক এখন আর প্রবলেম হবে, কারণ এই সবগুলো অ্যাঙ্গেল এখানে এখানে একটা শেপ তৈরি করলেই পারবেন। বা এটাতে আমার একটু ওইটা সমস্যা ছিল, ওই যে উপরের কালো অংশটা আর কি। এটা আপনাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে হবে। মানে যদি একটু দেখাইতেন আর কি। এটা কপি করলাম, পেস্ট পেস্ট ওয়ান আসছে, ছোট করে দিলাম। আচ্ছা, এটার এখানটা বসাই, আর্টবোর্ডের সাথে মিলাই করি, তাহলে আমরা হুবহু করতে পারবো। শিফট ধরে সুন্দর করে মিলানোর চেষ্টা করবেন, যতটুকু মিলে। পুরোটা মিলাতে হবে এমনটা না, মিলবে না, কারণ এটা মকআপ করা হয়েছে। তো এখানে আমাদের ছবির জন্য বানাতে হবে শেপ। সব হওয়ার আগে আমাকে আবার ডিগ্রি বানাতে হবে। ডিগ্রি বানান, কত অ্যাঙ্গেল বানাবো? অপোসিটি কমায় নেন একটা শেপের, এটাকে আমরা সিলেক্ট করে শিয়ার টুলে যাব, ডাবল ক্লিক করব। এটা 30 ডিগ্রি নাই, 28। আচ্ছা 28 রাখলাম, দেখি এখানে মিলে নাকি। মিলে নাই। আচ্ছা তাহলে কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম, 29 করি। ওকে, এখন দেখেন মিলে নাকি। এদিকে আবার মিলে নাই, উপরে মিললে নিচে মিলতেছে না। আচ্ছা 28ও মিলে নাই, 29ও মিলে নাই, তাহলে 27 করে দেখি। তা প্যারা দিবে, কারণ এক্স্যাক্টলি মিলবে না, কারণ আছে। 27 দিলে উপরে চিকন হয়ে যাচ্ছে, নিচে মোটা। আচ্ছা 27 দিয়ে ট্রাই করে দেখি। দেখেন নিচে মিলতেছে, উপরে মিলতেছে না। সো এরকম যদি হালকা 19-20 হয়, এটা নিয়ে মাথা ঘামাবেন না, কারণ জিনিসটা হচ্ছে যখন ওরা মকআপ করে এই জায়গাগুলোতে আপলোড করে, তখন এই শেপগুলারে ছবিগুলারে একটু চ্যাপ্টা লম্বা করা হয় যখন মকআপ করা হয়। তো এটা মকআপের সময় বুঝবেন যে কেন ডিগ্রি অ্যাঙ্গেল মিলতেছে না, 19-20 হয়। তো এটা নিয়ে মাথা ঘামাবেন না। সো আমরা যে ডিগ্রি রাখছি, কত রাখছি যেন 27, 27, এটাই আমরা মেনটেন করবো বাদ বাকিগুলাতে। ঠিক আছে, ওর সাথে মিলুক চাই না মিলুক, আপনার সবগুলো শেপ 27 ডিগ্রি হতে হবে। তো এইটার একটা কপি আমরা রেখে দিলাম ব্যাকআপ ইন কেস অফ এমার্জেন্সি, নাহলে আবার আমাকে আবার 27 ডিগ্রি দিয়ে আবার শিয়ার টুল দিয়ে শেপ নিয়ে বানাতে হবে। এই শেপ হয়ে গেল, এইটারে কপি করে ডান সাইডে নিয়ে আসেন, রাইট ক্লিক করেন, ট্রান্সফর্ম করেন, রিফ্লেক্ট করেন, ঘুরা দেন বাম পাশে, ওকে করেন, এই জায়গায় বসা দেন, শিফট ধরে বড় করেন। এই দেখেন ওর সাথে অ্যাঙ্গেল মিলে না। না মিললে মাথা ঘামানোর কিছু নাই। আপনার এই শেপ আপনার ডিগ্রি যদি মিলে তাহলে হবে, ওটার সাথে যতটুকু মিলে আপনি অতটুকু মিলে রাখেন। এরকম করলাম। ওকে, এন্ড বেসিক্যালি এখানে জিনিসটা করছে কি, আপনার এই দুটো শেপের অপোসিটি বাড়ায় দিই আমরা এরকম। এটাতে আমরা দিলাম ব্লু কালার, এটাতে দিলাম আমরা গ্রে কালার, যাতে আমরা বুঝতে পারি যে এটাতে আমাদের বসবে ছবিটা। আর এই যে কালো শেপটা কেমনে বানাইছে, এই শেপটাকে একটা কপি করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটা কপি করছি একই জায়গার উপর আরেকটা কপি, এটাতে দিলাম কালো কালার। এখন এখানে কয়টা শেপ আছে? দুটো শেপ আছে, একটা কালো আর একটা গ্রে। কালো কালারের শেপটাকে পিছনে পাঠিয়ে দিতে পারেন বা উপরেই রাখেন, আপাতত দেখা যাবে না নাইলে। উপরে রাখলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম এই কোণাটাকে একটুখানি বড় করে দেন বাম পাশে, লেফটে আমরা চাপাই দিছি একটু দিয়ে। এবার আপনি এই কালো শেপটাকে কি করবেন, পিছনে পাঠায় দেন। দেখছেন একটুখানি কোণা বার হয়েছে কালো, ওদেরটা আরো বেশি, আরো বাড়াইতে হবে আমাদের। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এদিক থেকে আরো ইনক্রিজ করেন, এত বেশি বেশি হয়ে গেছে। এবার এখানে বাড়াইলাম, বাট এখানে বাড়াইছি দেখেন ওদের এখানে আবার মিলে গেছে। সো কি করতে হবে, এটার নিচের যে কোণাটা আছে, এটার নিচের কোণাটাকে একটু ভিতর দিকে নিয়ে যেতে হবে। বুঝছেন? মানে এখানে দুইটা শেপ বানাইছে, একটা এরকম একটা এরকম। এটার সাথে আবার এরকম কালো শেপটাকে জোড়া দিছে। ও আচ্ছা, এখানে কার্ভ আছে না, কার্ভ করা যাবে, কোনো সমস্যা নাই। এখন
আমরা একটা কাজ, আচ্ছা এটার জন্য এখন আমাকে আপনার পাথ ফাইন্ডার দেখাতে হবে। হ্যাঁ সমস্যা, এটা শর্টকাট ওয়ে আছে। যদি আমি পাথ ফাইন্ডার না দেখাই, পাথ ফাইন্ডার না দেখালে এটা জোড়া দিতে পারবো না। যদি জোড়া দিতে না পারি আমি কোনা ঘুরাতে পারবো না। একটা শর্টকাট আছে, শেপ বিল্ডার দিয়েও করা যাবে। দেখেন আমরা এটার একটা কপি বার করে নিয়ে আসলাম। এন্ড এখান থেকে আমরা যে শেপ বিল্ডার টুল দিয়ে হয়ে গেল আমাদের, এই যে এটা দিয়ে এইটুকু অংশ কাটে দিব, কারণ আমাদের লাগবে কতটুকু, এইটুকু পার্ট। ওকে, এখন আর পিছনের এই কালো শেপটার দরকার নাই, যেহেতু আমরা ওইটুকু পার্ট বের করে নিছি। কালো শেপটারে সরাই দিয়ে এটাকে আমরা এই জায়গায় বসালাম, জায়গা মতো বসছে। একটু মিলাইতে হবে, জুম করে মিলাই দেন, ডান। এবার এর সাথে একটা রেক্ট্যাঙ্গেল টুল জোড়া দিবেন, এই হবে। ওরা যেরকম বানাচ্ছে আর কি, আইডিয়া দিয়ে বানাচ্ছি আমরা। এন্ড এটাতে আমরা শিয়ার অ্যাঙ্গেল দিব কত, 27, যেটা আমাদের ডিজাইনে চলতেছে। ঠিক আছে, ওকে করলাম। ওকে ফাইন। তার মানে এখন আমাদের একটা শেপ হচ্ছে এরকম, একটা শেপ হচ্ছে এরকম। এই দুটারে কি করবেন, শিফট ধরে দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এগুলোতে জোড়া দিতে হবে। মানে বেসিক্যালি আপনাকে শেপ বানাইতে হবে এরকম একটা শেপ, বুঝতে পারলাম। এন্ড দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নার রেডিয়াসটাকে ধরবেন, এই কোণা থেকে এটাকে রাউন্ড করে দিবেন। বুঝতে পারছি? জি ভাইয়া বুঝছি। এটা শেপ বিল্ডার দিয়ে করার চাইতে পাথফাইন্ডার দিয়ে ইজি হতো, বাট আমি এখন পাথফাইন্ডার আপনাদের দেখাতে চাচ্ছি না। কয়েকদিন এক দুটা ক্লাসের মধ্যেই দেখবেন আর কি, এখন ওটার মাথা ঘামায় না। ওকে গেল, নেক্সট। আর ছিল আমাদের ডিজাইন কোনো নাই? আচ্ছা আর কোনো প্রবলেম আছে কারো? অ্যালাইনমেন্ট বুঝছেন সবাই? বুঝে থাকলে ভেরি গুড, বাট অ্যালাইনমেন্টটা একটু প্র্যাকটিস না করলে আপনাদের মাথায় আসবে না, একটু টাইম লাগবে অ্যালাইনমেন্টের জন্য, একটু প্র্যাকটিস করবেন অনেক সময়। টাফ ভাইয়া, হ্যাঁ বুঝি নাই? অ্যালাইনমেন্টটা অনেক টাফ। হ্যাঁ টাফ মাথার জিনিসটা, উপর দিতেছে। আপনাকে একটু সময় নিয়ে বুঝতে হবে, বুঝে বুঝে করবেন। অ্যালাইনমেন্ট বুঝার সবচেয়ে সহজ, অ্যালাইনমেন্ট টাফ না যদি আপনি একটা জিনিস বুঝেন তাহলেই। সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট করে কি দিয়ে, অ্যালাইনমেন্ট করার সময় কি সিলেক্ট করতেছে এটা খালি মাথায় রাখবেন। আপনাকে আগে চিন্তা করতে হবে, ফার্স্ট অফ অল যেটা আপনার অ্যালাইন করার সময় চিন্তা করবেন, আমি কিসের সাথে কি অ্যালাইন করব প্রথমত, এটা আপনাকে চিন্তা করতে হবে। যেমন ধরে নেন আমি এই দুইটা অবজেক্টকে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করব, ঠিক আছে, এটা আমার ডিসিশন যে আমি আর্টবোর্ডের সাথে এই দুইটাকে আমার অ্যালাইন করতে হবে। তাহলে সেকেন্ড কাজ যেটা হবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করা যে আপনি অ্যালাইন টু কি দিবেন। এখানে ভুল করলে এখানেও রিয়াকশন উল্টাপাল্টা পাবেন। সো প্রথম ডিসিশন আমার যে আমি জানি এই দুটোকে আমি কার সাথে অ্যালাইন করবো, আর্টবোর্ডের সাথে, তাহলে কি দিব, অ্যালাইন টু আর্টবোর্ড। এরপরে আপনি হয়ে গেল দুইটা স্টেপ, থার্ড স্টেপে আপনাকে চিন্তা হবে কোন দিকে অ্যালাইন করব। হ্যাঁ লেফটে অর রাইটে। সো লেফটে অর রাইটে যদি অ্যালাইন করেন তাহলে এখান থেকে লেফট আর রাইটের অপশন হচ্ছে এইটা আর এইটা, দেখেন আর কোথাও লেফট রাইট নাই, দেখছেন এই দুটোতে। সো আপনি আইদার লেফটে করলে আর্টবোর্ডের লেফটে যাবে, রাইটে করলে আর্টবোর্ডের রাইটে যাবে, সেন্টারে, সেন্টার যাচ্ছে। আর যদি ভার্টিক্যাল হয়তো মানে একদম আর্টবোর্ডের এখানে চলে যায় তো কাপা পড়বে না লেখা। তো আপনি লেখাকে আর্টবোর্ডের সাথে কেন অ্যালাইন করবেন? হ্যাঁ ভাইয়া, এই প্রবলেমটা আমিও ফেস ভাইয়া, করেছি। এটাই তো। তারপরে আবার শীট দিয়ে তাই না এদিকে আনছি। আপনি লেখাকে কেন আর্টবোর্ডের সাথে অ্যালাইন করবেন? কোনো ডিজাইনে আই ডোন্ট থিংক লেখা আর্টবোর্ড পর্যন্ত গেছে, দেখেন তো কোনো ডিজাইনে তো আর্টবোর্ড লেখার সাথে অ্যালাইন করি নাই, কিন্তু অটোমেটিক কেন জানি বারবার অ্যালাইনমেন্ট করলে ওই সাইডে চলে যায়। অটোমেটিক আমি বারবার নিজেও যাবে না, এই জন্য আপনাদেরকে আমি এই কথাটা প্রথমেই বললাম। প্রথম আপনাকে বুঝতে হবে কার সাথে অ্যালাইন করবেন। সেকেন্ডলি আপনি এখানে যদি উল্টাপাল্টা সিলেক্ট করেন, অ্যালাইন টু ভুল করবেন তো অ্যালাইন ভুল হবে, আপনি এটা যত ভালোই বুঝেন না কেন। আর আপনার আর্টবোর্ড পর্যন্ত দৌড়াবে তখনই যখন আপনি অ্যালাইন টু ভুল করবেন। আমি যদি আমার লেখাকে এখানে সিলেক্ট করার পরে, এই দুটো লেখাকে সিলেক্ট করার পরে দুটো সিলেক্ট করলাম, আমি যদি অ্যালাইন টু আর্টবোর্ড না দেই, অ্যালাইন টু সিলেকশনে রাখি, ও জীবনেও আর্টবোর্ড পর্যন্ত যাবে না, জীবনেও যাবে না, এটা আমার চ্যালেঞ্জ আপনার কাছে। যদি আপনি অ্যালাইন টু আর্টবোর্ড দেন তাহলেও আর্টবোর্ড পর্যন্ত দৌড়াবে। এই জায়গাটায় আমি আবারও বলতেছি এই ভুলটা করবেন না। বুঝি নাই, বলেন। বলছি ভাইয়া আর্টবোর্ডই দিছি, মানে আর্টবোর্ডে ক্লিক করছি। হ্যাঁ তাহলে তো আর্টবোর্ড পর্যন্তই যাবে। এই জন্য আপনাদেরকে আমি আগেই বলতেছি, আপনাকে আগে বুঝতে হবে অ্যালাইন কিভাবে হচ্ছে, এটার আগে বুঝতে হবে আপনি কি অ্যালাইন করবেন, কার সাথে অ্যালাইন করবেন। এটা যদি না বুঝেন তাহলে অনেক সমস্যা ফেস করবেন। আগে আপনি চিন্তা ধরেন আমি এখানে একটা
আচ্ছা দাঁড়ান, আমি একটা আইকন নিয়ে আসি। লেটস সি আমার কাছে কি, আচ্ছা ফোনের আইকন আছে তাই না? আচ্ছা ফোন, এটারে ওপেন করলাম, একটা ওপেন করলাম গ্লোব। ওকে, কপি করে নিই, আমাদের ডিজাইনে যাই। ওকে, দুটো আইকন নিয়ে আসছি আমরা, এন্ড এটাকে ধরেন এই সাইজের করলাম, র্যান্ডম আমি একটা সাইজে একটা কিছু বানাইতেছি আর কি। ওকে, বানালাম। সো ফোনের এখানে নাম্বার হবে, আমরা লিখলাম। এটাকে আমরা আরেকটা লাইন করতে পারি। ওকে, এন্ড এখানে একটা ফন্ট দিয়ে দিলাম, ধরেন নেক্সা, না নেক্সা দিব না, লেটস ইউজ পপিন্স। পপিন্স থিন বেশি চিকন হয়ে যাচ্ছে, আমরা রেগুলার রাখলাম। এন্ড আমরা এই জায়গায় বানাইলাম ধরেন www.website.com, নিচে হচ্ছে yourmail@email.com, একটা কিছু লিখলাম আর কি। হ্যাঁ ভালো কথা, এই দুটো লিখছি, এরকম রাখলাম। আইকন দুটোকে আমরা আরেকটু ছোট করে দিই প্রপোর্শনে, এন্ড দেন আমরা কি জয়েন রিকোয়েস্ট দিছে, একটা বক্স বানাই, একটা সার্কেল বানালাম, অফ হোয়াইট কালার দিলাম, পিছনে পাঠিয়ে দিলাম, এটাকে দিলাম এই জায়গায়, এটাকে দিব বড় সাইজ করে, কপি করে নিচে নিয়ে আসলাম, এই দুটাকে করে দিলাম সাদা, এন্ড আমরা এখানে লিখলাম হচ্ছে ধরেন মার্ক স্টিভেন্স, একটা নাম দিয়ে দিলাম। ভাইয়া কি করছেন কিছু দেখা যাচ্ছে না, এখন থেমে গেছে তো। ভাইয়া কিছুই তো লেখা আসতেছে না। আমার স্ক্রিন কি আটকায় গেছে? আপনারা দেখতে পাচ্ছেন না স্ক্রিন কেউ? জি না ভাই, আটকায় গেছিল। না ভাইয়া এখন? দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়ান, আমি রিফ্রেশ করে আমি আবার জয়েন করি। দাঁড়ান, দেখতে পাচ্ছেন? দেখা যায়? দেখা যায় স্ক্রিন? জি ভাইয়া। নেটের স্পিড তো ঠিক আছে। আচ্ছা, তো আমরা বেসিক্যালি এরকম একটা কিছু বানাচ্ছি, ধরেন ওই বিজনেস কার্ডের আর কি, বিজনেস কার্ড থিমের উপর কিছু একটা বানাচ্ছি আমি। আপনারা বলবেন, আমি অ্যালাইন করব। যাদের অ্যালাইনমেন্টে প্রবলেম আছে শুধুমাত্র তারা বলবেন, সবাই না, একসাথে সবাই কথা বলবেন না। আমি যেটা জিজ্ঞেস করব সেটা বলবেন। এই অ্যালাইনমেন্টের মধ্যে ধরেন আমি এগুলোকে অ্যালাইন করতে চাই, ভালো করে প্রশ্ন শুনবেন তারপর অ্যান্সার করবেন। সবার আগে আপনি কাকে অ্যালাইন করবেন এই কয়েকটা জিনিসের মধ্যে বলেন, কোনটাকে অ্যালাইন করা উচিত সবার আগে? আইকনস। কেন আইকনস? জানি না, মনে হলো যে আইকন গুলো আবার ফার্স্ট অ্যালাইন আগে করলে লেখা তাহলে গুলো, লেখাগুলো display। ওগুলো সবার প্রথমে এটাকে অ্যালাইন করতে হবে, কারণ আমরা এই নামকে ধরে বাদবাকি জিনিসগুলো অ্যালাইন করব। সো ফার্স্ট অফ অল ও অ্যালাইন হবে, তারপরে ওকে ধরে বাদবাকিগুলো অ্যালাইন করব। তো এই দুটাকে আমরা সিলেক্ট করলাম, ওকে, নাম দুটাকে। এখন আমরা অ্যালাইনের অপশনে আসলাম, এই যে উইন্ডো থেকে অ্যালাইন। এরপরে আমরা কি করব, কোনটা দিব বলেন? অ্যালাইন টু সিলেকশন। অ্যালাইন টু সিলেকশন, ভেরি গুড। এটা যদি না দেন, আপনি যদি এই যে অ্যালাইন টু আর্টবোর্ড রাখে লেফট দেন, ও এরকম পালাবেই। এই জন্য মাস্ট বি অ্যালাইন টু সিলেকশন দিয়ে নিবেন। এন্ড দেন করব আমরা কোনটা, 1 2 3 4 5 6 6টা আছে, বলেন কোনটা করব? কয় নাম্বার? সেন্টার। সেন্টার কেন করব? আমরা First সেন্টার একটা। করতেছি না তো, আমরা লেফট অ্যালাইন করব। সো আমরা দিব কোনটা? পাঁচটা হবে। লেফট। ওকে, হইছে। সো এখন বাদবাকি অ্যালাইনমেন্টগুলো এর সাথে হবে না আমার, তো এই জন্য আমি প্রথমে একে করে নিছি যাতে বাদবাকিগুলো আর কোনো ঝামেলা না করে। এরপরে আমরা কি করব, আইকনগুলো করতে পারি বা লেখা করতে পারি, এটা আপনার ইচ্ছা। সো এখন আইকনগুলোকে অ্যালাইন করতে হবে, আইকনগুলোকে আমরা মাঝামাঝি বসাবো। সো কি করব প্রথমে বলেন? দুইটাকে সিলেক্ট করে নিছি, কি করতে হবে সবার আগে? অ্যালাইন টু সেট করতে হবে না? সিলেকশন
অ্যালাইন টু সিলেকশন রাখলেও হবে, অ্যালাইন টু কি অবজেক্ট করতে পারেন, অর্থাৎ আমি চাইলে ব্লুটাকে কি অবজেক্ট করতে পারি, দুটোকে সিলেক্ট করে আপাতত অ্যালাইন টু সিলেকশন রাখলাম। এবার বলেন কি করব এখানটায়, কয় নাম্বার 2 নাম্বার 2 নাম্বার দিলাম, সেন্টারে আসছে, তারপরে উপরে নিচে তো সমান হইলো না, 5 নাম্বার 5 নাম্বার হয়েছে মাঝামাঝি। ওকে, যখন এর অ্যালাইনমেন্ট ডান হয়ে যাবে, এখানে কয়টা এলিমেন্ট আছে, এই জায়গাতে কয়টা এলিমেন্ট আছে, মাল্টিপল এলিমেন্ট থাকলে আমাদের কি করতে হয় অ্যালাইন করার পরে, গ্রুপ। কারণ আপনি যদি এবার এটাকে গ্রুপ না করে সামহাও এর সাথে অ্যালাইনমেন্ট করেন তাহলে কিন্তু ও নাড়াচাড়া করবে, দেখেন। সো এই জন্য যেহেতু মাল্টিপল এলিমেন্ট আছে আমাদেরকে কি করে নিতে হবে, গ্রুপ। সেম ভাবে এটাকেও অ্যালাইন করে নিতে হবে, দুটোকে সিলেক্ট করলাম, অ্যালাইন টু সিলেকশন দেয়া আছে, এবার প্রথমে সেন্টারে, তারপরে উপরে নিচে সমান করলাম। ওকে, হয়ে গেছে অ্যালাইনমেন্ট, এটাকে কি করে নিব, গ্রুপ। ওকে ফাইন, হয়েছে না এই দুটা। এবারে লেখা দুটার পালা, এই লেখা দুটোকে সিলেক্ট করলাম, এবার কি করব বলেন, কোনটা দিব, 1 2 3 4 5 6 ফার্স্টেরটা কয়টা, ফার্স্টেরটা ফার্স্টেরটা দিলে হবে। হ্যাঁ আমি যদি বলি হবে না, হবে ভাইয়া তো। অ্যালাইন টু সিলেকশন দিতে হবে আগে। দেখছেন আমি এখানে চেঞ্জ করে দিয়েছিলাম, আপনারা এটা কেউ নোটিস করেন নাই। সো মাস্ট বি এখানে তাকাবেন একবার যে আমি কোনটার সাথে অ্যালাইন করতেছি, অ্যালাইন টু সিলেকশন করে নিতে হবে, নাহলে এখনই ওটা দৌড়ায় যেত লেফটে। অ্যালাইন টু সিলেকশন করে নিলাম, লেফট করলাম। ওকে, এবার এটাকে আমরা একটু কাছাকাছি নিয়ে আসলাম, যত কাছে রাখতে চান রাখলাম। এখন আরেকটা অ্যালাইন করতে হবে, কি বলেন তো, এই আইকন আর লেখা মাঝামাঝি করতে হবে না, তাহলে এই দুটোকে সিলেক্ট করে নেবেন, করে আমরা কি করব, কয় নাম্বার, 5 নাম্বারটা 5 নাম্বার। ওকে দিলাম, ওটা অলরেডি সেন্টারে আছে, এই দুটোকেও সিলেক্ট করে 5 নাম্বার দিলাম, সেন্টারে হয়ে গেছে। এখন অ্যালাইনমেন্ট কি শেষ, না ভাইয়া, তাহলে কি বাকি আছে বলেন, ওই যে নামের সাথে আইকনের নামের সাথে এগুলোকে আমরা লেফট অ্যালাইন করছি, একটারেও করি নাই। তো এখন যদি আপনি আবার নামের সাথে সবকিছুকে ধরে লেফট অ্যালাইন দেন তাহলে সব এরকম জগা খিচুড়ি হয়ে যাবে। এই জন্য কি করতে হবে, এই দুটোকে আগে কি করে নেব, গ্রুপ, আর এটাকে কি করে নেব, গ্রুপ, কারণ এদের অ্যালাইনমেন্ট করা শেষ। এবার নামের সাথে সবকিছুকে ধরে অ্যালাইন টু সিলেকশন রেখে আমরা দিব লেফট অ্যালাইন। বাট দেখেন লেফট অ্যালাইন দিলে কি হচ্ছে, নামটা নড়ে যাচ্ছে, বাট এটা দিলেও হবে, অ্যালাইন হবে না এমনটা না। বাট আমি নামটাকে ধরে নেন জায়গা মতো বসাই দিছি অলরেডি, আমি চাচ্ছি না নামটা নড়ুক, তাহলে কি করতে হবে বলুন তো এবার, কি অবজেক্টে যাইতে অবজেক্ট করে নিতে হবে ওটা। কিভাবে কি অবজেক্ট করে, নামটাকে কিভাবে কি অবজেক্ট করব, আপনি নামে ক্লিক করলে নামের উপর আরেকবার একটা ক্লিক করতে হবে, অর্থাৎ সবকিছু সিলেক্ট থাকার উপর যেটাকে আপনি কি অবজেক্ট করতে চান ওটার উপর আরেকটা ক্লিক করলে ওটা হাইলাইটেড হয়ে যাবে, এইবার ওকে ধরে সবগুলো অ্যালাইন হবে। এবার যদি আপনি লেফট দেন দেখবেন নামটা জায়গা মতো আছে, বাদ বাকি সব জায়গা মতো বসে গেছে। বুঝছেন অ্যালাইনমেন্ট, এটাকে আরেকটু কাছে নিয়ে যাওয়া যায়, এটাকে একটু নিচে নামানো যায়। সো এই একটা জিনিসই ভুল হবে সবার আগে আপনাদের, যে আপনি কার সাথে অ্যালাইন করবেন এটা না বুঝা, আর দ্বিতীয়ত হচ্ছে অ্যালাইন টু কি, এটা এই দুটো ভুল না করলে আপনার অ্যালাইনমেন্টে ভুল হওয়ার কথা না, এই দুটোতে নজর রাখবেন। ওকে, এবারে আসেন হচ্ছে এফএক্স। আমরা আমাদের একটা অ্যাসাইনমেন্টে দেখছিলাম না, এই যে কোনটাতে ছিল, ইয়েলো কালার, এটাতে ছিল শ্যাডো। আমরা কিন্তু শ্যাডো দিয়ে আসি কিনা, এই যে এখানে একটা শ্যাডোর মতো দেখছেন 3D এফএক্স, এই শ্যাডো কিভাবে দিবেন আমি আপনাদেরকে দেখাই দিই। শ্যাডো খুব ইজি একটা জিনিস, এটা হচ্ছে একটা এফএক্স অ্যাপ্লাই করা হয়, এফএক্স হচ্ছে শেপের মধ্যে। তো আমরা শ্যাডোটা যখন অ্যাপ্লাই করব, এফএক্সটা, করেন, আচ্ছা ক্যামেরা অফ করে রাখেন, কেউ ক্যামেরা অন করেন না। তো এই জিনিসটা আপনারা দেখছেন কখনো কোথাও, এই জিনিসটা জানেন কিভাবে কাজ করে, এটা জানেন কিভাবে কাজ করে, জি ভাইয়া এটা কি Y horizontal x vertical, বুঝি নেই, y horizontal আর x vertical অন্য। y horizontal x vertical, এটা হচ্ছে গ্রাফের, দেখছেন না এখানে কি, দেখেন তো কোঅর্ডিনেট। ওকে, এটা কি ঠিক আছে, আবার উল্টা হবে, y উপরে না x। ভাইয়া ওটা আচ্ছা, y ভুল ওখানে আছে, যাবে, x হয় নিচে, y হয় উপরে। আচ্ছা ভালো কথা। আচ্ছা আমি এখন একটা বক্স বানাইলাম বা গোল্লা বানাইলাম বা হোয়াটএভার একটা কিছু বানাইলাম। এবার আমি গোল্লাটাকে বললাম x অ্যাক্সিসে 0, y অ্যাক্সিসে 0, এ কোথায় থাকবে, কোন জায়গায় এ বিলং করবে, x এ 0 y এ 0 থাকবে কই, স্টার্টিং পয়েন্ট সেন্টারে থাকবে না। আচ্ছা আমি যদি x এ +5 বলি ও কোন দিকে যাবে, উপরে যায়
এক্স এ বললে ওয়াই এ যাবে কেন? এক্স এ +5 বললে কোন দিকে যাবে? ডান সাইডে যাবে। আমি যদি এক্স এ -5 বলি তাহলে বাম সাইডে যাবে। আমি যদি ওয়াই এ +5 বলি উপরে যাবে, ওয়াই এ -5 বললে নিচে আসবে। এটা তো জানেন, এটা একদম বেসিক জিনিস। আমি যদি বলি এক্স এ +5 এবং ওয়াই এ +5 তাহলে এই জায়গায় আসবে না জিনিসটা কোনাকুনি। তো এইটাই হচ্ছে শ্যাডো, এইভাবেই কাজ করে। বাট মনে রাখবেন শ্যাডোতে এই গ্রাফটা একটু উল্টাভাবে কাজ করে। নর্মালি আমরা এক্স এ যেভাবে যাই ভ্যালু ওইভাবেই যাবে, বাট ওয়াই এ প্লাস দিলে কি হয়? উপরে যায়। শ্যাডোর ক্ষেত্রে, ইলাস্ট্রেটরের শ্যাডোর ক্ষেত্রে ওয়াই এ প্লাস দিলে ভ্যালু দিলে নিচে আসবে, আর মাইনাস দিলে উপরে যাবে, কারণ শ্যাডো উল্টাভাবে কাজ করে। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার শ্যাডো কাজ করার ওয়ে। সো আমি যদি এখানে একটা শেপ বানাই, ধরেন ফার্স্ট একটা সিম্পল একটা বক্স তৈরি করলাম সাদা কালারের, অ্যান্ড এটাকে সাদা কালারের বক্স রাখার রিজন হচ্ছে শ্যাডো দিলে সুন্দর ফুটে। সাদা কালারের বক্স সাদা ব্যাকগ্রাউন্ডের উপর শ্যাডো দিলে সুন্দর ফুটে উঠবে। ঠিক আছে, এই জন্য সাদা কালারের বক্স তৈরি করলাম। এবার আমরা এটাতে এফএক্স এ যাব। এফএক্স থেকে যাবেন হচ্ছে স্টাইলাইজ অ্যান্ড ইউজ করবেন হচ্ছে ড্রপ শ্যাডো। এফেক্ট, স্টাইলাইজ অ্যান্ড ড্রপ শ্যাডো দিলাম। এখন ড্রপ শ্যাডো দেওয়ার পর এখানে একটা জিনিস আমি আগেই বলে দিই, সবগুলো হিসাব পিক্সেলে আসতেছে। কেন পিক্সেলে আসতেছে? আমরা কিন্তু রুলারকে কনভার্ট করে নিছিলাম ইঞ্চি থেকে পিক্সেলে অফসেট পাত করার সময়, যার কারণে আসছে। যদি আপনাদের ইঞ্চিতে আসে তাহলে পিক্সেলে কনভার্ট করে নেবেন। পিক্সেলে কনভার্ট করে নিলে শ্যাডো বা যে কোনো ধরনের হিসাব করাটাই ইজিয়া হয়। ঠিক আছে, ইঞ্চিতে থাকলে একটু কঠিন হয়। এইখানে আসলে বেসিক্যালি সেই জিনিসটাই আছে। এখানে মোড দেখতে পাচ্ছেন, মাল্টিপ্লাই স্ক্রিন ওভারলে, ওই যে কালার মোড, ব্লেন্ডিং অপশন, এটা হচ্ছে কি আপনার শ্যাডোটা ব্যাকগ্রাউন্ডের সাথে কিভাবে মিক্স হবে ওইটাকে বোঝাচ্ছে। তো আপাতত আমরা মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই রাখলাম। অপাসিটি হচ্ছে শ্যাডোটা কতটুকু দেখতে পারবেন। আপাতত আমি 100 রাখতেছি, তাহলে আপনারা শ্যাডো দেখতে পারবেন। এই যে চলে আসছে। আমি এক্স অফসেট মানে এক্স অ্যাক্সিস, এক্স এ বললাম 0, ওয়াই এ বললাম 0। শ্যাডো কই থাকবে? একদম সেন্টারে, যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম, একদম অবজেক্টের পিছনে। আমি যদি এক্স এ বলি +5 বা +15, ও কোন সাইডে যাবে? ডান সাইডে আসছে, দেখছেন? আর যদি আমি বলি -15 তাহলে কোন সাইডে যাবে? বাম সাইডে আসছে। আমি যদি এবার বলি এক্স এ 0 বাট ওয়াই এ +15, কোন দিকে যাওয়া উচিত? উপরে। বাট আমি কি বলছি? শ্যাডো উল্টা কাজ করে। সো ওয়াই এ +15 যখন বলবেন ওয়াই এর ক্ষেত্রে, তখন ও আসবে নিচে। আর যদি আমি -15 বলি তাহলে যাবে উপরে। বুঝতে পারছেন? এখানে আপনাকে শ্যাডোটা অ্যাঙ্গেল কিভাবে সেট করতে হবে? এক্স আর ওয়াই অ্যাক্সিসের ভ্যালু দিয়ে। অর্থাৎ আমি যদি চাই কোনাকুনি দিতে, ধরেন আমি চাচ্ছি ফরসে ডান পাশে নিচে বসবে, হ্যাঁ ডান পাশে নিচে বসবে, তাহলে ডান পাশে আনার জন্য এক্স ভ্যালু দিতে হবে আমাকে, ডানে ধরেন দিলাম 10, আসলে ডান পাশে নিচে আনার জন্য দিতে হবে ওয়াই ভ্যালুতে প্লাস, অর্থাৎ +10 দিলাম, নিচে আসবে। এই যে আসছে। সো এইভাবে আপনি আপনার শ্যাডোর অ্যাঙ্গেল সেট করতে পারবেন। বুঝছেন এতটুকু? শ্যাডোতে অ্যাঙ্গেল দিয়ে কিভাবে সেট করবেন? জি ভাইয়া। এরপরে পাবেন ব্লার, অর্থাৎ কতটুকু শ্যাডো ঘোলা করতে যাচ্ছেন। যত ব্লার রেডিয়াস বাড়াবেন তত ঘোলা হবে, যত কমাবেন তত শার্পেস মানে আপনি শ্যাডো পাবেন। তো আমরা এখানে রাখলাম আপাতত 10 পিক্সেল, এবং এখান থেকে আপনি কালার সেট করতে পারেন। শ্যাডোর কালার আপনি লাল করতে পারেন, নীল, হলুদ, লাল, সবুজ, যা মন চায় আপনি শ্যাডোর কালার দিতে পারেন। সো আপাতত আমরা শ্যাডোর কালার রাখতেছি গ্রেইশ টাইপের কালার। ওকে করলাম। অ্যান্ড শ্যাডোটাকে আমরা চাচ্ছি এক্স এ 0, ওয়াই এ 0, একদম সেন্টারে বসবে। ব্লার রেডিয়াস আমরা এরকমই রাখলাম। অ্যান্ড অপাসিটি আমরা রিডিউস করে দিব একদম কম, লেটস গো ফর 35%। দিয়ে আমরা কি করলাম? ওকে করলে আপনারা দেখবেন আপনার নিচে শ্যাডো পড়ে গেছে, শেপের নিচে। দেখতে পাচ্ছেন শ্যাডো? বোঝা যায়? জি ভাইয়া বোঝা যায়। শ্যাডো কিভাবে দিবেন বুঝছেন? শেপের মধ্যে। এখন যদি এটাকে আমি আবার এডিট করতে চাই, শ্যাডোটা ধরেন আমার মনে হয়েছে যে, আমার এখন পার্সোনালি মনে হচ্ছে যে শ্যাডোর অপোসিটিটা আরেকটু কমাইতে হবে, তাহলে কি করব আমরা? শেপটাকে সিলেক্ট করে কই যাব? আবার এফেক্টসে যাব, ড্রপসে যাব, স্টাইলাইজে যাব, আবার ড্রপ শ্যাডোতে যাব। মনে রাখবেন একবার শেপের মধ্যে এফেক্টস দেওয়ার পর যদি আপনি আবার একটা এফেক্টস দেন, যেমন অলরেডি ড্রপ শ্যাডো দেয়া আছে, আমি যদি আবার এখানে ড্রপ শ্যাডোতে ক্লিক করি, এডিট করার জন্য গেছেন, বাট আবার আপনি কি করতেছেন দেখেন ও কি বলবে? দিস উইল অ্যাপ্লাই আনাদার ইনস্ট্যান্স অফ দিস এফেক্ট। অর্থাৎ অলরেডি তোমার এটাতে একটা এফেক্টস দেয়া আছে, তুমি যদি আবার এখানে ড্রপ শ্যাডো দাও তাহলে আরেকটা এফেক্টস বলবে। যদি আপনি দেন অ্যাপ্লাই নিউ এফেক্ট, দেখেন দুইটা ড্রপ শ্যাডো হয়েছে, যার কারণে শ্যাডো বেড়ে গেছে। তো এইভাবে এডিট করা যাবে না। সো মনে রাখবেন যে কোনো এফেক্টস এডিট করতে হইলে আপনাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স প্যানেলে। শেপ সিলেক্ট করে আমরা যাব উইন্ডো, দেন সার্চ ফর অ্যাপিয়ারেন্স। এই যে অ্যাপিয়ারেন্স প্যানেল ওপেন করবেন, এই যে অ্যাপিয়ারেন্স প্যানেল পাবেন। অ্যাপিয়ারেন্স প্যানেল হচ্ছে আপনার বেসিক্যালি বায়োডাটা, অর্থাৎ আপনি কোনো শেপ সিলেক্ট করলে দেখতে পারবেন ওই শেপের মধ্যে কি আছে কি নাই, সব শো করবে অ্যাপিয়ারেন্স প্যানেলে। আমি শেপটাকে সিলেক্ট করার পরে ডান পাশে দেখতে পাচ্ছি কি স্ট্রোক এর মধ্যে নাই, অপোসিটি দেয়া আছে সাদা কালার,
সরি ফিল দিয়ে আছে সাদা কালার, অপোসিটি ডিফল্ট মানে 100% আছে অপোসিটি, আর একটা এফেক্টস দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে ড্রপ শ্যাডো। আপনি যদি এই ড্রপ শ্যাডো চোখ বন্ধ করে দেন, শেপ থেকে ড্রপ শ্যাডো দেখেন চলে গেছে। আবার চোখ খুলে দিলে এফেক্ট মানে হাইড আনহাইড করা যায় এফেক্টসটাকে, ঠিক আছে। আর যদি এডিট করতে চান এই অ্যাপিয়ারেন্স প্যানেলে আসে এই ড্রপ শ্যাডো লেখাটার উপর শেপ সিলেক্ট করে এই ড্রপ শ্যাডোর উপর ক্লিক করবেন, তাহলে ওই যে আগে যা সেটিংস আছে ওইটা শো করবে। এবার আমি এখান থেকে একটু অপোসিটি কমাই 25% করে ওকে করলাম। এটা হচ্ছে পারফেক্ট শ্যাডো, বুঝতে পারছেন? শ্যাডো কখনো ওভার পাওয়ার করবেন না, যেমন আমরা এখানে যদি এই টাইপের শ্যাডো ইউজ করতাম, আচ্ছা কোনো কাজ করলো না, ড্রপ শ্যাডোতে দিলাম কোনো কাজ করলো না, কেন বলেন তো? কেন কাজ করে নাই? শেপ সিলেক্ট ভাইয়া শেপ সিলেক্ট করা নাই, বুঝছেন? সো শেপ সিলেক্ট করে নেবেন। এবার আমরা এখান থেকে যদি অপোসিটি ইনক্রিজ করে দিলাম, ধরেন এত দূর দিছি আমি অপোসিটি, মানে আপনার মনে হচ্ছে ভাই এবার শ্যাডোটা দেখা যাচ্ছে ভালো লাগতেছে, যদি এরকম শ্যাডো ইউজ করেন খুবই বাজে লাগবে। কারণ এরকম শ্যাডোর অবজেক্ট যদি পাশাপাশি এরকম থাকে, তাহলে একটা জিনিস নোটিস করেন, প্রত্যেকটা অবজেক্টের পাশ দিয়ে কালো কালো হয়েছে, দেখছেন? অ্যান্ড প্রিন্টের সময় আপনার এটা খুবই বাজে আসবে, খুবই বাজে দেখাবে। শ্যাডো কখনো চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে এমন জিনিস না। শ্যাডো হচ্ছে এমন একটা জিনিস, এই একটা 3D ভাব ক্রিয়েট করবে। দেখেন একটা 3D ভাব এখানে আছে, এইটাই আপনার শ্যাডোর কাজ। শ্যাডো কখনো ওভার পাওয়ার বা ওভার ইউজ করবেন না, যাতে চোখে আঙ্গুল দিয়ে মনে হয় যে না শ্যাডো আছে, আপনি বুঝতে পারতেছেন, তাহলে খুব বাজে হবে শেপগুলো, বুঝতে পারছেন? এই জন্য শ্যাডো ইউজ করার সময় খুব সাবধান। ক্লিয়ার? এখন এখানে এফএক্স এর ভিতরে স্টাইলাইজে গেলে ড্রপ শ্যাডো আছে, ফিদার আছে, ইনার গ্লো আছে, আউটার গ্লো আছে, এগুলো নিজেরা ট্রাই করবেন এফএক্স, কারণ আমি একটা একটা করে সবগুলো দেখাতে পারবো না বা শিখাতে পারবো না। সেগুলো শেখানোর কিছু নাই, দেখানোর কিছু নাই, জাস্ট একটা শেপ বানাবেন, সিলেক্ট করবেন, চলে যাবেন এফএক্স, স্টাইলাইজ, এখানে চাইলে আপনি শেপে কালারও দিয়ে দিতে পারেন, তাহলে দেখতে পারবেন ইজিলি আরো। দেন আমরা একটা লাইটার কালার দিলাম। এবার আমরা এফএক্স এ যাব, স্টাইলাইজে যাব, আরেকটা শ্যাডো দিব, ধরেন এবার দিব আমরা ইনার গ্লো অ্যাড করলাম, অ্যান্ড এখান থেকে আমরা প্রিভিউ অন করে দিলাম। এখান থেকে মাল্টিপ্লাই বা আপনি যে কোনো একটা এফেক্টস চুজ করতে পারেন। স্ক্রিন মোডে আপনি কোনো এফেক্টস দেখতে পারবেন না স্ক্রিন মোডে, তো আমরা আপাতত মাল্টিপ্লাই রাখতেছি। অ্যান্ড এখানে শ্যাডোর কালার ইনার গ্লো, এটার কালার সাদা, তো সাদা কেমনে দেখবেন? ইনার গ্লোর কালার করতে হবে আমাদেরকে ব্ল্যাক করে দিলাম, কারণ এটার মধ্যে আপনার কি বলে নীল কালারের মধ্যে সাদা কালারের শ্যাডো তো দেখা যাবে না, ঠিক আছে? এখন আমরা এটাকে দিব হচ্ছে, এটা এরকম আসছে কেন? এখানে একটা ড্রপ শ্যাডো আছে, ড্রপ শ্যাডোটা ডিলিট করে দিছি, দেখেন নাই। আমরা শুধু ইনার গ্লো অ্যাপ্লাই করি, স্টাইলাইজ, ইনার গ্লো, এই যে। অ্যান্ড আমরা এখান থেকে দিব হচ্ছে নর্মাল মোড বা মাল্টিপ্লাই, কালার দিব আমরা ধরেন ব্ল্যাক। অ্যান্ড আমরা যদি এখান থেকে অপোসিটি বাড়ায় দিই, তাহলে দেখতে পারবো যে ইনার গ্লো কেমন ভিতরের দিকে গ্লো করতেছে, দেখছেন? অ্যান্ড দেন আমরা এখান থেকে চুজ করতে পারি যে সেন্টার থেকে গ্লো করাতে চান নাকি এজ থেকে। আমরা এজ থেকে দিব, মানে কোণা থেকে গ্লো করবেন। ব্লার রেডিয়াস যদি আপনি বাড়ায় দেন, তাহলে এই ধরনের একটা এফেক্টস দেখতে পারবেন। যদি এর অপোসিটি অনেক কমাতে হবে আমাদেরকে, তাহলে একটা পাঞ্চ হোল টাইপের একটা এফেক্ট দেখতে পারবো, এরকম। এটা কালার সাদা করলে বুঝতে পারবেন কি হয়েছে। এটাকে আমরা একটু এডিট করে এখান থেকে ব্লার রেডিয়াস কমাবো, অপোসিটি কমাবো, এই দেখছেন? এখন মনে হচ্ছে না এই জায়গাটায় কেউ ফুটা করে দিছে পাঞ্চ করে, কাগজটা বসে গেছে ভিতরের সাইডে। এই ধরনের এফেক্টস গুলো আপনাদেরকে নিজে থেকে ট্রাই করতে হবে, কারণ এই এফেক্টস গুলো 1 বাই 1 করে দেখানোর সময় বা সুযোগ হবে না। এখানে অনেক এফেক্টস আছে স্টাইলাইজের ভিতর, হ্যাঁ, তারপর ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মের মধ্যে আছে, যেমন আমরা এখান থেকে জিগজ্যাগটা দেখাইছি আপনাদেরকে, জিগজ্যাগ এফেক্ট আপনাদেরকে না অন্য একটা ব্যাচে দেখাইছি। তো এই এফেক্টসটা কি? আমরা একটা শেপ বানাইলাম, সিলেক্ট করলাম, সার্কেল বানাইছি, এফেক্টসে যাব, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে যাব, জিগজ্যাগ দিব, এই যে আমার কোণাগুলোকে এরকম তৈরি করবে জিগজ্যাগ আঁকাবাঁকা। এখান থেকে যদি আমরা সাইজ ইনক্রিজ করি, কোণাগুলোর সাইজ বাড়বে। এখান থেকে যদি আমরা কোণা সেট করতে চাই, আরো বাড়াইতে পারি কিংবা কমাতে পারি, ঠিক আছে? এই ধরনের এফেক্টস তৈরি করা যায় জিগজ্যাগ থেকে। আমরা এরকম একটা করলাম, এন্ড এই কোণাগুলোকে আপনি কর্নার করতে পারেন, চুক্কা চুক্কা স্মুথ করে দিতে পারেন, রাউন্ডেড এরকম। ওকে করলে এরকম একটা এফেক্টস আপনারা পেয়ে যাবেন, বুঝতে পারছি? তো এগুলো নিজে থেকে একটু এক্সপেরিমেন্টস করতে হবে আপনাদেরকে, এক্সপেরিমেন্ট না করলে এগুলো শিখতে পারবেন না, কারণ সব এফেক্ট সব জায়গায় ব্যবহার হয় না। সো আপনাদেরকে একটু নিজে থেকে গুতায় গুতায় এফেক্টস গুলো দেখতে হবে, কোন এফেক্টসে কি হয়। বুঝতে পারলাম? এফেক্টস
জি ভাইয়া। এফএক্টস ভাইয়া। এডিট করতে হলে কই যেতে হবে? কই যেতে হবে বলেন? একটা এফএক্টস দেওয়ার পর শেপে এডিট করতে হলে কোন কোন প্যানেলে যেতে হয়? অ্যাপিয়ারেন্স প্যানেলে যেতে হয়। সো উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স খুঁজে বের করবেন। দেখেন আমরা আজকের ক্লাস শুরু করি। বেসিক্যালি ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, এফএক্স থেকে শুরু করছি। আমরা আজকে দেখবো একটা টুল, শুধুমাত্র একটা টুল দেখবো। ওই টুলটা আমরা প্র্যাকটিস করব। লাস্ট ক্লাসে আমরা ফ্লায়ার করছি, এরপরের ক্লাসে করবো ব্রোশিওর, বাট আজকে আমরা দেখবো শুধুমাত্র একটা টুল, যেই টুলটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং ব্যবহার কাজে আসবে। সো এখান থেকে আপনি যে কোনো একটা ডকুমেন্ট বানিয়ে নিতে পারেন। আমরা প্রিন্টেরই একটা ডকুমেন্ট বানিয়ে নিচ্ছি। প্রিন্টে আমরা এটার সাইজ নিব ধরেন পিক্সেলে, ধরেন আমরা নিলাম হচ্ছে 1000 না নিলেও হয়, ধরেন আমরা নিলাম 500x500 পিক্সেল। একটা র্যান্ডম সাইজের একটা আর্টবোর্ড তৈরি করে নেবেন, 500x500 পিক্সেলের করতেছি, এবং এখান থেকে আমরা ব্লিড এরিয়া নিব না, কালার মোড কি হয় হোক এগুলো নিয়ে মাথা ঘামাবেন না, জাস্ট সিম্পল 500x500 পিক্সেলের একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নেবেন। এবারে আমরা এখানে একটা টুল শিখবো, সেটা হচ্ছে পেন টুল। পেন টুলটা আমরা শুধুমাত্র একটা ক্লাস আমি রাখছি পেন টুলের উপর। কেন? কারণ পেন টুলটাকে আমি বলি মাস্টার টুল। মাস্টার টুল বলা হয় কেন? কারণ আমরা শেপ বিল্ডার টুল ব্যবহার করে জোড়াতালি দিয়ে আমরা মাল্টিপ্লাই মানে জিওমেট্রিক্যাল যে কোনো শেপ আমরা করতে পারবো, রাইট? যে কোনো ধরনের জিওমেট্রিক্যাল শেপ বানাতে পারবেন না পেন টুল, এই শেপ টুল দিয়ে, শেপ বিল্ডার দিয়ে জোড়াতালি কাটাকাটি করে। পারবো। বাট এই ধরনের শেপ কি বানাতে পারবেন? যেমন আমি দেখাই, হয়ে গেল, এখন একটাও চোখে পড়বে না। এই যে এই ধরনের আঁকা বাঁকা, এইটাও না, এই যে এই ধরনের শেপ, এগুলা বানাতে পারবেন জিওমেট্রিক্যাল টুল বা শেপস দিয়ে? পারবো না। এইগুলা শেপ বানানোর জন্য আমাদেরকে লাগবে হচ্ছে পেন টুল। এক কথায় কার্ভি শেপ বানাইতে গেলে আপনাদের প্রয়োজন হবে পেন টুলের, ঠিক আছে? তো কি বানায় দেখাবো? এগুলো আমি বানায় দেখাবো না, এগুলো আপনারা নিজেরাই বানাতে পারবেন। পেন টুল শিখেন, পেন টুল শিখলে আপনি বানাতে পারবেন। সো পেন টুলটা আমরা কিভাবে ইউজ করব? পেন টুল হচ্ছে আমি বলি মাস্টার টুল, কারণ অ্যাডোবের এমন কোনো সফটওয়্যার নাই যেখানে পেন টুল নাই। হ্যাঁ, ইলাস্ট্রেটর, ফটোশপ, এক্সডি, ইনডিজাইন, হ্যাঁ, আফটার এফেক্টস, প্রিমিয়ার প্রো, সব জায়গায় আপনি পেন টুল পাবেন। আর পেন টুল খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড কার্যকারী একটা টুল। তো পেন টুলটা কোথায় পাবো? আমরা এই যে সিলেকশন টুলের লাইনে নিচে আসলেই পাবেন হচ্ছে পেন টুল। এটা সিলেক্ট করবেন, আপনি দেখবেন আপনার পেন টুল সিলেক্ট হয়ে গেছে, এই যে এটা, ঠিক আছে? পেন টুল দিয়ে কি করে? শেপ বানায়। তো পেন টুল দিয়ে শেপ বানানোর আগে আমাদের কিছু শর্ত আছে, শর্তগুলো মানবেন, নাহলে পেন টুল অনেক প্যারা দিবে আপনাদেরকে। সো প্রথম শর্ত হচ্ছে পেন টুলে কখনো ফিল কালার নিয়ে কাজ করা যাবে না। ফিল কালার আমরা শেপ কমপ্লিট হয়ে গেলে তারপরে দিব। সো পেন টুলে সবসময় আমরা ফিল কালার বন্ধ রাখবো অ্যান্ড স্ট্রোক কালার নিয়ে কাজ করব। মনে রাখবেন এটা প্রথম শর্ত, পেন টুলে সবসময় আমরা ফিল কালার নিব না, স্ট্রোক কালার নিয়ে কাজ করব। ঠিক আছে? নিলাম পেন টুলে স্ট্রোক কালার, এবার এখানে একটা ক্লিক করলাম, আমার কি তৈরি হলো? একটা অ্যাঙ্কর পয়েন্ট, এবং মাউসটাকে সরালে দেখবেন আপনার একটা পাথ ক্রিয়েট হচ্ছে। এই ব্লু লাইন বা এই পাথটা বলতেছে আপনি যেখানে এরপরে অ্যাঙ্কর পয়েন্ট দিবেন ওই অনুযায়ী পাথটার অ্যাঙ্গেল তৈরি হবে বা শেপটার অ্যাঙ্গেল তৈরি হবে। তো ধরেন আমি এখানে নিয়ে যাই, আরেকটা ক্লিক করলাম, এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে, এবং এখানে দেখেন একটা লাইন তৈরি হয়েছে ব্লু কালো কালারের, দেখেন নিচে। তো এইরকম আপনার লাইন তৈরি হচ্ছে। সেইভাবে আপনি শেপ তৈরি করতে পারেন, যে এরকম আঁকা বাঁকা টেরা কোনা তৈরি করতে পারেন। যেমন আমি এরকম 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 শেপ বানাতে পারি। একটা করে ক্লিক করবেন, একটা করে অ্যাঙ্কর পয়েন্ট হবে, এবং পাথটাকে যেদিকে নিয়ে যায় আপনি আর নেক্সট ক্লিক করবেন, ওই অনুপাতে আপনার শেপ তৈরি হবে। সো আমি এখানে র্যান্ডম কিছু শেপ আঁকা বাঁকা করে তৈরি করলাম, এবং আমরা যেখানে শুরু করব ওখানেই শেষ করতে হবে। এটা শেপ পেন টুলের সেকেন্ড রুল। প্রথম রুল হচ্ছে আমরা ফিল কালার নিয়ে কাজ করব না, স্ট্রোক কালার নিয়ে কাজ করব। সেকেন্ড রুল হচ্ছে যেখানে শুরু করব ওখানে শেষ করব, এক্সাক্ট ওই অ্যাঙ্কর পয়েন্টে, নাহলে আমার শেপ কমপ্লিট হবে না। যেমন দেখেন আমরা এই শেপের কাছে নিয়ে এইখান থেকে শুরু করছিলাম, এইখানে আনি যখন শেষ করব আমাদের কর্নারের মাউসের পাশে একটা গোল চিহ্ন আসতেছে, এই গোলটা হচ্ছে লুপ, মানে বলতেছে যে আপনার লুপ কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আপনার শেপটা কমপ্লিট হয়ে গেছে, বা আপনার সার্কেল কমপ্লিট, যেখানে শুরু করছেন ওইখানে আসে আপনি শেষ করবেন। সো ওই ঠিক ওই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করতে, আপনি যদি হালকা 19-20-এও ক্লিক করেন তাহলে কিন্তু জোড়া লাগবে না। জোড়া না লাগলে কিন্তু আপনার শেপ কমপ্লিট হবে না, এটা স্ট্রোকেই থেকে যাবে, শেপ আর হবে না, যে স্ট্রোক হয়ে যাবে। সো মনে রাখবেন যেখানে শুরু করবেন ওইখানে আপনাকে এটাকে শেষ করতে হবে। শেষ করে দিলে আপনি এবার মাউসটাকে ডান পাশে নড়ালে দেখবেন যে আপনার এখানে কোনো আর ব্লু লাইন আসতেছে না, তার মানে আপনার শেপটা কমপ্লিট হয়ে গেছে। শেপটা যখন আপনি কমপ্লিট হয়ে যাবে, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমরা এটাতে যদি ফিল কালার দেই বা এখান থেকে সোয়াপ করতে পারি, ফিল টু স্ট্রোক সোয়াপ করে দিলাম,
এবার আপনি যে কোনো একটা ফিল কালার অ্যাপ্লাই করে দেবেন, আপনার শেপ ওই ধরনের তৈরি হয়ে গেছে। বুঝছেন আমরা কিভাবে শেপ বানাইছি আঁকা বাঁকা? খুব সিম্পল। আমি আবার দেখাচ্ছি। পেন টুল নেবেন, প্রথম শর্ত ফিল কালার নেওয়া যাবে না, বন্ধ করে স্ট্রোক কালার আমরা নিলাম একটা কালো, যে কোনো একটা কালার নিতে পারেন, এবং ক্লিক করে আমরা একটা স্ট্রোক বানানো শুরু করব। এই যে এরকম আমাদের শেপ তৈরি হচ্ছে, ওকে। এবং আমরা যেখানে শুরু করছি ওখানে শেষ করে যদি এটাতে ফিল কালার দিয়ে আমাদের শেপটা এই ধরনের তৈরি হয়ে যাবে। এতটুকু বুঝছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আপনারা তো সবাই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করছেন, রাইট? এখন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করার সময় এটা কি কেউ নোটিস করছেন যে আমরা যখন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে একটা স্কোয়ারকে সিলেক্ট করি আমাদেরকে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট দেয়? 4টা অ্যাঙ্কর পয়েন্ট দেয়। তো এই স্কোয়ারটা যদি আমরা পেন টুল দিয়ে বানাতাম কিভাবে বানাতে হতো? এখান থেকে ধরেন শুরু করলাম, আমরা ক্লিক করব, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এবং যেখানে শুরু করছে ওখানে শেষ করে দিব, তাহলে এখানে একটা ক্লিক। এই 4টা কোণা যখন মিলে যাবে একসাথে, পেন টুল দিয়েও বানাতে পারেন। দেখেন আমি দেখাই। এই যে শুরু করলাম আমরা, ক্লিক ক্লিক ক্লিক, স্ট্রোক কালার নিয়ে কাজ করতে হবে, ক্লিক, এন্ড যেখানে শুরু করলাম ওখানে শেষ। এই দেখেন আরেকটা বক্স বানাইছি, সেম, কোনো ডিফারেন্স নাই, দুইটাই শেপ। এটা পেন টুল দিয়েও বানানো যায়, বাট শেপ টুল দিয়ে বানানো ইজিয়ার, এই জন্য রেক্ট্যাঙ্গেল শেপ বানাই দিছে। দেখেন আমরা কোণা তৈরি করার পর ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে 4টা অ্যাঙ্কর পয়েন্ট আমরা পাচ্ছি। আমরা যখন অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করতেছি আমরা কি কোনো নতুন কিছু দেখতে পাচ্ছি? দেখেন তো, কোনো কিছু তৈরি হয়েছে নতুন? হ্যান্ডেল বার টাইপের কিছু বা লাইন টাইপের কিছু আসছে? আসে নাই। বাট সেম একটা সার্কেলের উপর ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ক্লিক করলাম, 4টা অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে। যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখবেন এই যে হ্যান্ডেল বার আসছে, দেখছেন? এই হ্যান্ডেল বারটা কি এখানে আসতেছে? আসতেছে না। এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে আসতেছে না, বাট এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে আসতেছে। তাহলে এটা থেকে কি বোঝা যায় কেন আসতেছে না? তার রিজন হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টে হ্যান্ডেল বার না আসার রিজন হচ্ছে এই কোণাটা চুক্ষা বা শার্প। স্কোয়ারের কোণাগুলো কি হয়? শার্প হয়, যার কারণে এখানে কোনো হ্যান্ডেল বার ক্রিয়েট হচ্ছে না। বাট এই সার্কেলের মধ্যে হ্যান্ডেল বার আসতেছে কেন? কারণ এই সার্কেলের পাথ চিনেন, এই যে ব্লু লাইন, চিকন ব্লু লাইন, এটাকে বলে পাথ। এই পাথটা কি স্ট্রেট বা চুক্ষা দেখেন তো, নাকি সুন্দর কার্ভ? কার্ভ না? তো কার্ভের কারণে অ্যাঙ্কর পয়েন্টে কি তৈরি হয়? হ্যান্ডেল বার তৈরি হয়। আর যদি অ্যাঙ্কর পয়েন্টে কার্ভ না থাকে তাহলে কি তৈরি হবে? কিছু তৈরি হবে না, কোণা তৈরি হবে। তার মানে এটা থেকে কি বোঝা যায়? অ্যাঙ্কর পয়েন্টে যদি হ্যান্ডেল বার না থাকে তাহলে অ্যাঙ্কর পয়েন্টের ওই কোণাটা কি হবে বলেন? কার্ভ হবে না কোণা হবে? কোনা হবে। কোণা তৈরি হবে। আর যদি অ্যাঙ্কর পয়েন্টে হ্যান্ডেল বার থাকে তাহলে কি তৈরি হবে? সুন্দর একটা কার্ভ ক্রিয়েট হবে। বুঝতে পারছেন? তো এখন পেন টুল দিয়ে যখন আমরা শেপ বানাচ্ছিলাম, দেখেন তো আমরা যে ক্লিক করতেছি কোনো হ্যান্ডেল বার তৈরি হচ্ছে? আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি যে কেন ফিল কালার দিয়ে করবেন না। ফিল কালার দিয়ে করলে এরকম আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, কি শেপ হচ্ছে এটা। তো এই জন্য বলছি আর কি, ফিল কালার নেবেন না, স্ট্রোক কালার নিয়ে কাজ করবেন। দেখেন আমরা যখন ক্লিক করতেছি অ্যাঙ্কর পয়েন্টে কোনো কার্ভ তৈরি হচ্ছে দেখেন তো, এবং কার্ভ তৈরি হচ্ছে না, যার কারণে অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনো হ্যান্ডেল বার আসতেছে? আসতেছে না। ঠিক আছে? এই জন্য আমার শেপগুলো কি হচ্ছে? শার্প হচ্ছে। এখন যদি আমি কার্ভ করতে চাই পেন টুল দিয়ে, তাহলে কি করব? পেন টুল নিব, ক্লিক করব, ঠিক আছে, শুরু হলো। এবারে আমি নর্মালি যদি ক্লিক করি আমার লাইনটা কি হবে? স্ট্রেইট হবে, কারণ এই অ্যাঙ্কর পয়েন্টে আমি কোনো হ্যান্ডেল বার ক্রিয়েট করি নাই। হ্যান্ডেল বার কেমনে করতে হয় দেখেন, কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম। এবারে আমরা এখান থেকে ক্লিক করে ছেড়ে দিব না, ভালো করে শুনেন। মাউসে ক্লিক করে, পেন টুলে দিয়ে মাউসে ক্লিক করে ধরে রাখবেন, এবং ক্লিক অ্যান্ড ধরে রেখে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে দেখবেন আপনার হ্যান্ডেল বার তৈরি হবে এরকম, এবং আপনার পাথটা কার্ভ হইতে থাকবে। যেখানে ব্লু কার্ভ হচ্ছে দেখছেন পাথটা, তো এই পাথটা যত কার্ভ হবে আপনার শেপও তত বাঁকা হবে, যেদিকে বাঁকা মন চায় আপনি করতে পারেন। সো পেন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে আপনার পেন টুলের পাথটা কার্ভ হবে। ছেড়ে দিলেই আপনি দেখবেন আপনার শেপটা, এর আগে হচ্ছিল ক্লিক করলে স্ট্রেট, বাট এইবার যেহেতু হ্যান্ডেল বার করছেন আপনি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে, সো এবার হচ্ছে কার্ভ। সো পেন টুল দিয়ে কার্ভ করতে চাইলে কি করতে হবে আমাদেরকে? ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক অ্যান্ড ড্র্যাগ, তাহলে আমার শেপগুলা কি হবে এবার? এরকম কার্ভি শেপ তৈরি হবে। এবং যেখানে শুরু করছিলাম ওখানে শেষ করে দিলে আপনি দেখতে পারবেন আপনার শেপ বা আপনার ল্যাক যেটা বানাইছেন এটা এরকম আঁকাবাঁকা হবে। দেখছেন? বুঝতে পারছেন পেন টুল দিয়ে আঁকাবাঁকা শেপ কেমনে বানায়? এক জায়গা থেকে আগে শুরু করবেন, তারপরে কি করতে হবে? ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক অ্যান্ড ড্র্যাগ। ফিল কালার না, স্ট্রোক কালার নিয়ে কাজ করব। এই যে এরকম ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে আমার শেপগুলো এরকম
আঁকা বাঁকা তৈরি হবে এবং যেখানে শুরু করছেন ওখানে শেষ করে দেবেন। ডান। বুঝতে পারছি পেন টুল দিয়ে আঁকা বাঁকা শেপ বানায় কেমনে। জি ভাইয়া। এবারে জি ভাইয়া। আমার কথা হচ্ছে আমি এখান থেকে শুরু করলাম, ওকে ফাইন, স্ট্রোক কালার নিলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, আবার কার্ভ হলো, আবার ক্লিক করে ড্র্যাগ করলাম, এখানে আবার ক্লিক করে ড্র্যাগ করলাম। ওকে, আচ্ছা এবারে আমার লাইনটা কি করতে হবে, স্ট্রেট করতে হবে। তার আগে, স্ট্রেট করার আগে আমি আপনাদেরকে বুঝাই দিই যে হ্যান্ডেল বারের কাহিনীটা কি। হ্যান্ডেল বারে দুইটা হ্যান্ডেল বার হয়, একটা ফ্রন্ট হ্যান্ডেল বার অ্যাঙ্কার পয়েন্টার ফ্রন্টে থাকে, একটা হচ্ছে ব্যাক হ্যান্ডেল বার পিছনে থাকে। ফ্রন্ট হ্যান্ডেল বারের কারণে আপনি সামনে কিরকম পাথ বানাবেন ওইটার কার্ভেচারটা ডিপেন্ড করে। এই হ্যান্ডেল বার যদি বড় হয় এই কার্ভেচার বড় হবে, হ্যান্ডেল বার যদি ছোট হয় এই কার্ভেচার ছোট হবে। আবার পিছনের হ্যান্ডেল বারের জন্য কি ডিপেন্ড করে যে আপনার পিছনের কার্ভটা কেমন হয়েছে এটা। এখন এই হ্যান্ডেল বারকে বড় ছোট করা যায়, আপনি পেন টুলে থাকা অবস্থাতে এই হ্যান্ডেল বারকে বড় ছোট করতে পারবেন কিভাবে। কিবোর্ডে যদি আপনি অল্টার শেপে ধরেন তাহলে নতুন একটা টুল অ্যাক্টিভেট হয়ে যায়, এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট টুল। এই অ্যাঙ্কার পয়েন্ট টুলটা পেন টুলে আছে কিন্তু আমি দেখেন পেন টুল থেকে আমি অন্য কোথাও যাই না, জাস্ট কিবোর্ডে অল্ট চাপে ধরছি, নতুন একটা টুল তৈরি হয়েছে। এইটা দিয়ে আমি হ্যান্ডেল বার নাড়াচাড়া করতে পারবো। আমি যদি পিছনের হ্যান্ডেল বারটাকে নাড়াচাড়া করি তাহলে দেখবেন আমার পিছনের পাথটাকে আমি অ্যাডজাস্ট করতে পারতেছি। ঠিক আছে, আমার যত বড় দরকার আমি ঢেউটাকে অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, এবারে সামনের হ্যান্ডেল বারটাকে যদি আপনি অ্যাডজাস্ট করতে চান তাহলে আমাকে কি করতে হবে, দেখেন সামনের হ্যান্ডেল বারটা যদি এতটুকু থাকে আমার কার্ভটা এরকম, আমি চাচ্ছি আমার কার্ভটা আরো বড় হবে, তাহলে আমার হ্যান্ডেল বারটাকেও কি করতে হবে, অল্টার ধরে বড় করে দিতে হবে। বড় করে দিলে দেখবেন এই যে এত বড় করছি না, আমার কার্ভ দেখছেন কত ঘুরে আসতেছে এবার পাথটা। আমি যদি এবার অল্টার ধরে এটাকে ছোট করে দিই, এই হ্যান্ডেল বারটা এতটুকু করে দিলাম, এখন দেখছেন আমার পাথটা কত কম ঘুরতেছে, কার্ভেচার কমে গেছে। তো হ্যান্ডেল বার দিয়ে বেসিক্যালি কি অ্যাডজাস্ট করা যায়, আমার পাথের কার্ভেচারটা কত ঘুরবে, বুঝতে পারছেন। তো আমরা এই হ্যান্ডেল বারটা অ্যাডজাস্ট করতে পারি কি দিয়ে, অল্টার চেপে ধরে। আপনি যদি বড় ছোট করে মন চায় পেন টুলে থাকা অবস্থায় আপনি অল্টার ধরে ইজিলি এটাকে বড় ছোট করতে পারবেন। এতটুকু বুঝছেন সবাই। হ্যান্ডেল বার বড় ছোট করতে হলে কি করতে হবে, কিবোর্ডে অল্ট চেপে ধরতে হবে। এতটুকু ক্লিয়ার তো সবার? জি ভাইয়া। এবারে আসেন আমরা ঢেউ বানাতে বানাতে এরকম একটা ঢেউ তৈরি করলাম। ওকে, এবারে আমাকে নামতে হবে স্ট্রেট। আমি চাচ্ছি এরকম একটা শেপ তৈরি করব, স্ট্রেট। এখন স্ট্রেট নামতে পারতেছি না আমি, আমার পাথ ঘুরে আসতেছে। কেন ঘুরে আসতেছে বলেন তো? কারণ এই সামনের হ্যান্ডেল বারের জন্য আমাকে যদি কোনো কার্ভেচার বা কার্ভ থেকে স্ট্রেট নামতে হয় তাহলে এই হ্যান্ডেল বার কাটতে হবে। কেমনে কাটবেন? সিম্পলি আপনি যদি হ্যান্ডেল বার কাটতে চান এবং আপনি এখন দেখেন নর্মালি কার্ভ নামতেছে, আপনার নামতে মন চাইছে কার্ভ থেকে স্ট্রেট। স্ট্রেট নামতে হলে কি করতে হবে, অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে কি হবে, সামনের হ্যান্ডেল বার কেটে দিবে এন্ড আপনার লাইনটা হয়ে যাবে স্ট্রেট। আপনি সোজা নিচে চলে আসতে পারবেন। এবার আবার এই পাশে আমরা আসলাম, এই পাশে আসলাম, শেষ করে দিলাম যেখানে শুরু করছিলাম। এবার যদি আমরা ফিল কালার দিই তাহলে দেখবেন আপনার শেপটা ওইরকম তৈরি হয়েছে যেরকম আমরা কার্ভ করে তৈরি করছি। বুঝাতে পারলাম? পেন টুল নিলাম, আবার একটা শেপ বানাই, ধরেন আমরা এখান থেকে শুরু করলাম, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ঢেউ ঢেউ তৈরি করতেছি স্ট্রোক কালার দিয়ে, এরকম 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 র্যান্ডম কিছু ঢেউ তৈরি করলাম এরকম। এবার এখানটায় কার্ভ হয়ে গেছে, আমাকে স্ট্রেট নামতে হবে সোজা নিচে। তাহলে কি করতে হবে, এই অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করবেন, তাহলে সামনের হ্যান্ডেল বার কেটে যাবে এবং আপনার লাইনটা কি হবে, স্ট্রেট। এবার আমরা এই স্ট্রেট নামলাম, এখানে আসলাম, যেখানে শুরু করছিলাম ওখানে শেষ করে দিই। আমার শেপ কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারছেন? শেপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি আমাকে আবার এডিট করতে মন চায় তাহলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলোকে ধরে আমার ইচ্ছা মতো কি করতে পারবো, এদেরকে মডিফাই করতে হবে। বুঝতে পারছি? বুঝছেন পেন টুল সবাই? সহজ না জিনিসটা? হ্যাঁ ভাইয়া। বুঝছি। আচ্ছা, তো বেসিক্যালি এই পুরো পেন টুলটার উপর আমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, টাস্ক থাকবে, যেটা আমাদেরকে করতে হবে। কারণ পেন টুল অনেক ইম্পর্টেন্ট, কারণ মনে রাখবেন একটা শেপ আপনার ডিজাইনে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। যদি শেপ ভাঙাচুরা আঁকা বাঁকা কোনা হয়, টেরা বেঁকা হয় পেন টুল দিয়ে বানানোর সময়, তাহলে আপনার ডিজাইন নষ্ট হয়ে যাবে। এই জন্য পেন টুলে খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে। সো পেন টুল প্র্যাকটিস করার সময় কি করবেন, একটা 500 বাই 500 পিক্সেলের ডকুমেন্ট তৈরি করে নেবেন এবং
একটা জিনিস ডকুমেন্ট তৈরি করার পর ইনশিওর করবেন ভিউ থেকে এসে আপনার এই স্ন্যাপ টু পিক্সেল যাতে বন্ধ থাকে, টিক চিহ্ন দেয়া যাতে না থাকে, এটাতে যেমন আছে এটাতে যাতে না থাকে, স্ন্যাপ টু পিক্সেলে যাতে টিক চিহ্ন দেয়া না থাকে, তাহলে পেন টুল ঠিক মতো কাজ করবে না, কিন্তু এটা মনে রাখবেন। সো ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেল যদি টিক চিহ্ন দেয়া থাকে তুলে দিবেন, যদি না দেয়া থাকে তাহলে কিছু করার দরকার নাই। 500 বাই 500 পিক্সেলের একটা আর্টবোর্ড তৈরি করে নেবেন, যে কোনো কালার মোডে যা কোনো কিছু হতে পারে, ব্লিড নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এরপর টাইপ টুল নেবেন, এবার এখানে ক্লিক করবেন এবং লিখবেন বড় হাতের এস, ক্যাপিটাল লেটারের এস লিখবো আমরা বড় হাতের, আর এটাকে বড় করব পুরো আর্টবোর্ড এর মতো করে আর কি বড় করে নিব, এবং এটাতে একটা ফন্ট দিব, ফন্টের নাম হচ্ছে আমরা দিব হচ্ছে রোবোটো কনডেন্সড বোল্ড, এই ফন্টটা দিব। এই ফন্টের লিংক আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, রোবোটো কনডেন্সড ফন্ট, এটা গুগলে পেয়ে যাবেন, আমি আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি। সো এই কনডেন্সড ফন্ট কাকে বলা হয়? কনডেন্সড ফন্ট হচ্ছে যে ফন্টগুলো একটু জায়গা কম নেয় বা চাপা চাপা লেখা হয় সেগুলোকে বলা হয় কনডেন্সড। ধরেন এই জায়গায় যদি কনডেন্স না হয় আপনি মনসেরাত ইউজ করতেন, এই লেখাটা আরো বড় জায়গা খাবে, এতটুকু না আরো বড় হবে, যেহেতু এটা কনডেন্স তো জায়গা একটু কম খাবে, তো এটাকে বলা হয় রোবোটো কনডেন্স। তো এই ফন্টটা ইনস্টল করে নেবেন, এইটার একটা বোল্ড ফন্ট দিয়ে এস লিখবেন বড় করে, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবেন, ওকে। অ্যান্ড দেন আমরা এটাকে পেন টুল দিয়ে শেপ তৈরি করব, অর্থাৎ এই এস এর মতো আমরা শেপ বানাবো। এই জন্য কি করতে হবে? পেন টুল নিতে হবে এবং পেন টুল দিয়ে ট্রেস করতে হবে, এটাকে বলা হয় ট্রেস করা বা ট্রেসিং করা। তো পেন টুল দিয়ে কি করবেন? আপনাকে ট্রেসিং করতে হবে। আর পেন টুলের প্রথম শর্তে স্ট্রোক নিয়ে আমাকে কি করতে হবে? দ্বিতীয় শর্ত যেখানে শুরু করছি ওখানে শেষ করতে হবে। তো এইখান থেকে আমরা ধরেন শুরু করব ট্রেসিং করা, এইখান থেকে ঘুরে আসে এদিক থেকে গিয়ে যেখানে শুরু করছি ওখানে শেষ করে দেবো, তাহলে আমাদের শেপ টাইপের এস তৈরি হয়ে যাবে। এইটাকে বলা হয় পেন টুলের ট্রেসিং। এটা কেমনে করবেন দেখেন। সো পেন টুল নিলাম এবং আমরা এখানে এমন একটা কালার নিব যেটা চোখে দেখা যায় যে আমি এই মুভমেন্টে নিচ্ছি লাল, কারণ আমি যদি কালো কালার দিয়ে পেন টুল দিয়ে ট্রেস করি আমি দেখতে পারবো না যে কিভাবে ট্রেসিং হচ্ছে। সো জুম করে নিব, আমরা এই কোণা থেকে শুরু করব। তো এই কোণা দেখেন মাথাটা আবার একটুখানি ভাঙা, সেখানে ক্লিক করলাম, আমার পেন টুলের ট্রেসিং শুরু হইলো স্ট্রোক কালার নিয়ে, দেখেন, ওকে। সেকেন্ড ক্লিক করলাম এখানে, ওকে, এই যে ট্রেসিং শুরু হয়েছে কিন্তু দেখেন, ওকে ফাইন। এবারে আমরা কি করব? এইরকম করে পাথটাকে মিলায় এই স্টাফ বানাতে হবে আমাদের, ঠিক আছে। তো এখন আপনি ভাবতে পারেন যে ভাই আমি এত কষ্ট না করে এইভাবে করেও তো করতে পারি, এর সাথে মিলায় হচ্ছে তো, হচ্ছে না? বাট এভাবে করলে একটা সমস্যা হবে। পেন টুলের তৃতীয় শর্ত, যত বেশি অ্যাঙ্কার পয়েন্ট তত বাজে শেপ, এটা মনে রাখবেন। পেন টুলের থার্ড রুল বা নিয়ম হচ্ছে যত বেশি অ্যাঙ্কার পয়েন্ট আপনি তৈরি করবেন তত শেপ আপনার বাজে তৈরি হবে। আমি ক্লিয়ার? সো শেপ যাতে সুন্দর হয় এই জন্য কি করতে হবে? আমাদেরকে অ্যাঙ্কার পয়েন্ট যত কম ব্যবহার করা যায় তত কম করতে হবে। সো বেশি অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে এভাবে বানাতে পারবো না, এভাবে বানাইলে আপনার শেপ এবড়ো থেবড়ো হবে। সো আমাদের কি করতে হবে? যত দূরে অ্যাঙ্কার পয়েন্ট বসাই এসটা তৈরি করা যায় আমরা করব, ঠিক আছে। সো ফার্স্টে আমরা এখানটায় ক্লিক করলাম, ধরেন আপাতত এই জায়গা সেট করে একটা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করবেন, কারণ আমাদের কার্ভ বানাতে হবে, কারণ এস এর মাথাটা কার্ভ করা। এবার ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আপনি যে ব্লু পাথটা তৈরি করতেছেন এই পাথটা এস এর সাথে মিলাইতে হবে, এটাই হচ্ছে টাস্ক। দেখেন মিলছে না? এই পাশে ট্রেসিং করাটা, এবারে এই পাশটা বানাতে হবে। এখন আপনি কোথায় অ্যাঙ্কার পয়েন্ট বসাইলে শেপটার সাথে মিলবে, এটাই হচ্ছে এই অ্যাসাইনমেন্টের মেইন উদ্দেশ্য, আপনাকে শেখানো যে কোথায় ট্রেস করলে কোথায় অ্যাঙ্কার পয়েন্ট বসাইলে আপনার শেপটাতে সাথে পাথটা মিলবে। এটার কোনো শর্টকাট নাই, এটার কোনো কোনো ওয়ে নাই যে আমি আপনাদেরকে বলে দিব যে এইখানে দিলে অ্যাঙ্কার পয়েন্ট মিলবে ওখানে দিলে মিলবে না। এটা আপনার ব্রেইন আপনাকে বলবে যে এইখানে অ্যাঙ্কার পয়েন্ট দিলে মিলবে নাকি এখানে অ্যাঙ্কার পয়েন্ট দিলে মিলবে। তা আমার ব্রেইন বলতেছে যে আমরা এইখানটা একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করতে পারি, তাহলে আমাদের শেপটা মিলার চান্সেস আছে। বানালাম, আরেকটু কার্ভ করতে হবে আমাদের এই জায়গাটাতে, ধরেন এইরকম, মিলছে? উপরের এইটুকু অংশ মিলে নাই না, সো আমরা এটাকে কি করবো? এই হ্যান্ডেল বারটা বেশি বড় যার কারণে মিলে নাই, সো অল্টার ধরে আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি এবং এখানকার হ্যান্ডেল বারটাকে এবারে অ্যাডজাস্ট করে সামান্য একটু আপনাকে বড় করতে হবে, তাহলে আপনার এই পাথটা মিলে যাবে। দেখছেন পুরোটা মিলছে এস এর মতো করে। এই জায়গায় আবার একটু বাড়ছে, এটাকে একটু ছোট করে দেন অল্টার ধরে, তাহলে আমাদের মিলে যাবে। বুঝাইতে পারলাম আপনাদের?
মিলছে পারফেক্টলি। সি এখন আমি কেমনে বুঝলাম এই জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট বসছে? এটাকে বলা হয় মাসল মেমোরি। মাসল মেমোরির নাম শুনছেন কখনো? আমাদের শুধু ব্রেইনের মেমোরিও না, আমাদের মাসল মেমোরিও হয়। শুনছেন কখনো? না ভাইয়া। মাসলের মেমোরি, আচ্ছা। সো আপনাদের মধ্যে কেউ আছেন গিটার, পিয়ানো, কিবোর্ড, হারমোনিয়াম বাজাতে পারেন বা পারতেন কোনো এক কালে? আছে। তো আপনারা যখন এটা বাজাইতে এখন যদি পারেন বা আগে পারতেন, আপনারা কি ধরেন গিটার বা কিবোর্ড এর সবগুলা কিজ কিন্তু সাদা কালো। গিটারের ফ্রেট বোর্ডে সবগুলা তার একই রকম, ওখানে কোনো লেখা নাই যে এটাতে বাজাইলে এ বাজবে, সা রে গা মা লেখা নেই, বা হারমোনিয়ামে লেখা থাকে না, সব সাদা কালো। একটা মিউজিশিয়ান কেমনে বুঝে কোথায় ক্লিক করলে কি বাজবে? কেমনে বুঝে? আবার অনেক মিউজিশিয়ান বা গিটারিস্ট বা কিবোর্ডিস্ট চোখ বন্ধ করে কিবোর্ড বাজায়, পিয়ানো বাজায়, দেখছেন না? দেখছেন, জানেন। এন্ড আমিও গিটার বাজাতে পারি, তো আমিও চোখ বন্ধ করে গিটার বাজাতে পারি। কেমনে পারি? এটা পারি হচ্ছে মাসল মেমোরির কারণ। কারণ আপনার আঙ্গুল জানে যে এই গানটা বাজানোর সময় আপনার কোন আঙ্গুল কোথায় যাবে, ঠিক আছে? আপনার হারমোনিয়ামে কোন আঙ্গুল কই যাবে, সো পিয়ানোতে কোন আঙ্গুল কোথায় যাবে, এটাকে বলা হয় মাসল মেমোরি। সো আপনার প্র্যাকটিস করতে করতে আপনার আঙ্গুল এতটাই ইউজ টু হয়ে গেছে যে আপনি জানেন নেক্সট আঙ্গুল ফিঙ্গার আপনার কোথায় দিতে হলে কি গান বাজবে, কোন সুর বাজবে, কি আওয়াজ হবে। এটাকে বলা হয় মাসল মেমোরি, ঠিক আছে? তো এই মাসল মেমোরি তৈরি করে হচ্ছে পেন টুল। এটার কোনো শর্টকাট ওয়ে নাই। যদি আপনি প্র্যাকটিস না করেন, আমি কেন, দুনিয়ার কেউ আপনাকে বলতে পারবে না যে কই ক্লিক করলে কোন অ্যাঙ্কর পয়েন্ট কোথায় দিলে শেপ মিলবে। এর জন্য একটাই রাস্তা ভাই, আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন যেমন ধরেন আমি যদি এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট দেই, আমি 100% শিওর এই পাশের পাথ মিলবে না। মিলছে না? দেখেন, আপনি বললেন যে ভাই মিলবে না, বাট মিলে গেছে তো, তাই না? এখন দেখেন এই জায়গায় যে আপনি ভুল দিচ্ছেন না, এই ভুলের কারণে আপনার এই পাথ মিলবে না, দেখছেন? এটাকে আপনি হাজার চেষ্টা করলেও এই যে আঁকা বাঁকা করে মিলাইতে পারবেন না। এই দেখেন, অল্টার ধরে যদি আপনি মিলায়ও দেন, কোনো মতে সামহাও মিলায়ও ফেলছেন জোরপূর্বক, ধরেন এই যে আমরা জোরপূর্বক মিলাই দিছি, হ্যাঁ, বাট এই জায়গায় কোনা তৈরি হয়েছে, দেখছেন? কারণ আপনি এই জায়গাটায় ভুল করছেন, ঠিক আছে? আমি জানি ওই জায়গায় দিলে মিলবে না। এই জন্য আমাদের কি করতে হবে? মাসল মেমোরি গ্রো করতে হবে পেন টুলের ক্ষেত্রে। কোথায় দিলে মিলবে, কোথায় দিলে মিলবে না, আর এটার একমাত্র ওয়ে হচ্ছে প্র্যাকটিস করা। যেমন আমি যদি এই জায়গাটা অ্যাঙ্কর পয়েন্ট বসাই, আমার শেপটা মিলবে। ক্লিক এন্ড ড্র্যাগ করে মিলানোর চেষ্টা করবেন। অল্টার ধরে আমরা এই হ্যান্ডেল বারটাকে একটু ছোট করে দিব, এই দেখছেন পারফেক্টলি মিলছে। এখন আমি কেমনে জানলাম এখানে দিলে মিলবে? কারণ আমি জানি, এটা আমার ব্রেইন বলতেছে। এটার কোনো মানে আমি আপনাকে বুঝাইতে পারবো না। এটা অ্যাকচুয়ালি এমন একটা জিনিস, এটা বুঝানোর ওয়ে নাই। আপনি প্র্যাকটিস করলে আপনি বুঝবেন, যদি প্র্যাকটিস না করেন এটা বুঝবেন না। এটাকে বলা হয় মাসল মেমোরি, ঠিক আছে? বাট এখানে একটা জিনিস আমি আপনাকে বলবো যে দেখেন এই কার্ভেচারটা, এইখানে যে কার্ভটা আছে, আমি যদি পেন টুল দিয়ে ক্লিক এন্ড ড্র্যাগ করে একবারে বানাতে চাই, একবারে হবে না। কারণ এর কার্ভটা একবারে হওয়ার মতো কার্ভ না, এটাকে আমাদের ভেঙে নিতে হবে। সো আপনি যখন দেখবেন যে কোনো কার্ভেচার, প্রথমে একবারে বানানোর ট্রাই করবেন, লেটস সি আমি এটাকে একবারে বানাতে পারি কিনা। হচ্ছে না, সো কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসেন, দুইবারে বানান, ভেঙে নেন, ঠিক আছে? একবারে না হলে দুইবারে করেন, ভেঙে নিয়ে করবেন। বাট মাল্টিপল অ্যাঙ্কার পয়েন্ট বানাবেন না। যেমন এইটা কার্ভ বানানোর জন্য 2টা অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে এনাফ। আপনি কিন্তু 3-4টা বানানোর কোনো প্রয়োজন হয় না। যেই 3-4টা বানাবেন আপনার শেপ গুলা নষ্ট হবে, আঁকা বাঁকা হবে, স্মুথনেসটা চলে যাবে। সো আমরা এটাকে দুই ভাগ করে নিতে পারি। যেমন আমরা ফার্স্ট অফ অল এই মাঝখান পর্যন্ত একটা শেপ বানালাম, ক্লিক এন্ড ড্র্যাগ করে এই সাইজে, এবং এখানে অল্টার ধরে হ্যান্ডেল বারটাকে একটু ছোট করতে হবে, বেশি বড় হয়ে গেছিল, এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। অল্টার ধরে যখন অ্যাডজাস্ট করবেন, একটু অ্যাডজাস্ট করবেন, সামান্য একটু, এইরকম অ্যাডজাস্ট করেন না, তাহলে কিন্তু এই জায়গায় কোনা তৈরি হয়ে যাবে। সো সামান্য একটু 19-20 অ্যাডজাস্ট করবেন। যদি আপনি দেখতেছেন যে ভাই 19-20 অ্যাডজাস্ট করার পরেও মিলতেছে না, তাহলে আপনার অ্যাঙ্কার পয়েন্ট ভুল জায়গায় বসাইছেন। কন্ট্রোল জেড দিয়ে পিছনে যান, আবার একটা নতুন জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট বসায় দেখেন কোথায় মিলে। এটাই হচ্ছে টাস্ক। আমরা এখানে আসলাম, এ দেখেন পারফেক্ট অ্যাঙ্কার পয়েন্ট বসালে যেভাবে মিলে যাবে, একবারে মিলে যাবে, কোনো প্যারা খেতে হবে না। এন্ড এবার আমাকে বলেন দেখি, আমার এখান থেকে তো লাইনটা সোজা, বাট আমার পাথ আসতেছে কার্ভ, আমাকে লাইন স্ট্রেট করতে হবে, কি করব?
অ্যাঙ্কেল delete পয়েন্টে করবো। ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, তাহলে আমার হ্যান্ডেল বার কেটে যাবে এন্ড আমার লাইন হয়ে যাবে যে এরকম স্ট্রেট। সো এস এর এই মাথায় ঘুরে আসলাম, এখানে আবার ছোট্ট একটু ভাঙা আছে, ভাঙা ফেলান। ওকে ফাইন। এবার আমরা এই জায়গাটা একটা অ্যাঙ্কর পয়েন্ট বানাবো, ধরেন এই সাইজের, ক্লিক এন্ড ড্র্যাগ করে এই যে বানাইছি, মিলে গেছে। সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্টটা আমরা কই দিব? আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বলবেন কোন জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট বসাবো। আমি এখান থেকে মাউসটাকে ধীরে ধীরে নিচে আনতেছি, আপনারা বলবেন যে এই জায়গায় আমি ওই জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট বসাবো। কোথায় বসবে বলেন? ওখানে দেন। আরেকটু এখানে? নিচে ভাইয়া, থাকলেই বুঝবে। এখানটায়? জি আরেকটু ভাইয়া। আরেকটু এই যে উপরে ওই দিকে পিঙ্ক দিন। পিঙ্ক লাইন দেখে বলতেছেন? আচ্ছা আরেকটু উপরে এই জায়গায় দিলাম। না ভাই, এখানে দিয়ে দেখেন ভাই, পাওয়া আচ্ছা সম্ভব। এখানে ট্রাই করি। এই যে অ্যাঙ্কর পয়েন্ট একটু ভিতরের দিকে বসে, হবে না। দেখছেন? আরেকটু বাইরের দিকে বসাইতে হবে। আচ্ছা আপনাদের কথা মতোই করি, আগে দেখি কি দাঁড়ায়। মিলে না, মিলবে, একটু 19-20 করতে হবে আর কি। এটাকে একটু অল্টার ধরে ছোট করলেই মিলে যাবে, এন্ড এই পাশ থেকে একটু বড় করতে হবে, তাই না? করলাম, মিলছে, দেখছেন? ওকে ফাইন। এবারে কই বসাবো বলেন? এখান আরেকটু থেকে উপরে না, দিকে, ভাইয়া আরেকটু উপরে দিকে দেন ভাইয়া। বলেন কোথায় বসবে? এখানে বসায় রাখেন। এখানে? জি। আচ্ছা দিলাম। এখানে বসালে মিলবে না, এখানেও মিলবে না, এখানেও মিলবে না, এটাকে জোর জবরদস্তি করতে হবে। মিলবে না, না অল্টার ধরে আপনি বহুত কিছু মিলাতে পারবেন, বাট এখানে যখন অল্টার ধরবেন এই জায়গায় মিলবে না। আবার এখানে যেহেতু ভুল করছেন, এখানে মিলবে না, এই সাইডে মিলবে না, প্রবলেম হয়ে যাবে। সো অ্যাঙ্কার পয়েন্ট এই জায়গায় বসবে না। অ্যাঙ্কার পয়েন্ট আপনাকে বসাতে হবে কোথায় জানেন? এই জায়গাটায়। তারপরেও এখানে একটা জিনিস আছে, দেখেন এখানে একটা ভাঙা আছে, নোটিস করছেন ফন্টের মধ্যেই? জি ভাইয়া। এই ভাঙাটা আপনি না বানাইলে মিলাইতে পারবেন না, ঠিক আছে? তো এটাকে আমাদের বানাতে হবে। সেখানে আমরা একটা ক্লিক করে এরকম ড্র্যাগ করলাম। এখন দেখেন এখানটায় শেপটা এরকম আঁকা বাঁকা হয়ে গেছে না? কেন হয়েছে বলতে পারবেন? কারণ এইখানে একটা হ্যান্ডেল বার দেখছেন বেশি বড় হয়ে আছে এই সাইডে, এটার জন্য এরকম কার্ভ আসছে। সেই অল্টার ধরে এই হ্যান্ডেল বারটাকে আমাদের ছোট করতে হবে, এই যে ওকে বানাইছি। এখনো পারফেক্ট হয় নাই, এখানে বসাবো আরেকটা, বসালাম, ক্লিক অ্যান্ড ড্র্যাগ। এখানে অল্টার ধরে অ্যাডজাস্ট করতে হচ্ছে, দেখেন এখানে অল্টার ধরে অ্যাডজাস্ট করতে হচ্ছে, দেখছেন? অনেক বেশি অল্টার ধরে অ্যাডজাস্ট করতে হচ্ছে না আগের চাইতে? আগে কিন্তু আমরা এত অল্প ধরে অ্যাডজাস্ট করি নাই, যে এখানেও করলাম। কেন করতে হচ্ছে জানেন? কারণ এইটাই ভুল জায়গায় বসছে, আমি এতক্ষণ বলি নাই। এরকম প্রবলেম ফেস করবেন, এক জায়গায় ভুল করবেন, পরবর্তী সবগুলো ভুল হবে। কন্ট্রোল জেড দিয়ে পিছনে যান, এই অ্যাঙ্কার পয়েন্ট এখানে বসবে না, অ্যাঙ্কার পয়েন্টটাকে আরো এই পাশে বসাতে হবে আপনাদের, এই সাইডে, এইখানে ভিতরের দিকে বসান ফেলেছি আমরা, এইখানে। দেখছেন? এটাকে একটু ছোট করলে পুরোটা মিলে যাবে। ডান। এইটাকে আর একটু বড় করতে হবে, তাহলে আমার এই পাশের কার্ভেচারটা মিলে যাবে। এখন এখানে এটাকে মিলতেছে না কেন বলুন তো? ওই জায়গাটায় মিলতেছে না কেন? কি মনে হয় আপনার, কি রিজন, কি মিলতে না মিলার রিজন কি? ভুল হয়েছে। ভাইয়া আর একটু নিচে নিলে মনে হয় ভালোই। আর একটু নিচে নিতে হবে, ঠিক আছে? এরকম ভুল করবেন আপনারা, আমি ইচ্ছা করে ভুল করতেছি আপনাদের দেখানোর জন্য যে ভুল করবেন, কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাবেন, দেন আবার ক্রিয়েট করবেন, ঠিক আছে? ভুল আপনাকে করতে হবে, নাহলে আপনার মিলবে না, আর মিলানোর জন্যই ভুল করবেন। এবারে এখানে একটা ক্লিক করব আমরা, দেখেন এবার পটাপট করে হয়ে যাবে। অল্টার ধরে এটাকে ভাই একটু এই ছোট করো। ফন্টটাই তো আঁকা বাঁকা। তো এই জন্যই তো এটা দিয়া, আপনাকে যদি আমি সোজা ফন্ট দিই তাহলে লাভ কি হলো আমার কাজের? পপিন্স দিলেই তো সুন্দর হইতো। না, এটা দিয়ে করবো আমরা, আচ্ছা আঁকা বাঁকা দিছি তো এই জন্য। মাথা ঘুরানো। দেখেন, দেখছেন?
এখন আর অল্টার ধরে অত বেশি অ্যাডজাস্ট করতে হয় নাই, কারণ আপনার এইখান থেকে দেখছেন একটা ভুল করবেন, পরের গুলোতে দেখবেন একটু 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 করে ভুল হবে, এটা করা যাবে না। এবার অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে কেটে দিলাম, ফাইন, যেখানে শুরু করছি ওখানে শেষ করে দিলাম, ডান, আমাদের এসের ট্রেসিং শেষ। ঠিক আছে, এবারে আমরা কি করব, আর্টবোর্ডটাকে ডান সাইডে একটু ইনক্রিজ করে নিব, বড় করে নিলাম আর কি। এবার আমরা যে এসটা বানাইছি না পেন টুল দিয়ে, ওটাকে ডান সাইডে নিয়ে আসলাম, ফিল কালার দিবেন, এই যে এস, এটাকে এখানে রাখেন, এটাকে পাশাপাশি রাখেন। এখন বলেন তো কত পার্সেন্ট মিলছে? আচ্ছা এখানে এরকম হলো কেন, এই জায়গায় মিলে ভাইয়া নাই। আচ্ছা ভাইয়া হ্যাঁ বলেন। এই যে অরেঞ্জ কালার যে স্ট্রোক দেয়া, মানে এই যে স্ট্রোকের মতো যে ছিল, এই পেন টুলে এই জিনিসটা কিভাবে আপনি ওই পাশে নিলেন, মানে আলাদা করে? মানে যেটা আমরা এখন বানাইলাম এই যে হ্যাঁ এটা, হ্যাঁ, আপনি যে একটু আগে আলাদা একটা মানে এস নিলেন না কপি হ্যাঁ করে? এই যে সিলেক্ট করবেন, এটা তো স্ট্রোক, আমরা যে পেন টুল দিয়ে বানাইলাম এটা তো স্ট্রোক, এই যে সিলেক্ট হ্যাঁ, করবেন, এটা সিলেক্ট সিলেক্ট করে করে। ডান পাশে নিয়ে আসবেন, এই যে আচ্ছা, আমরা এটাই বানাইলাম পেন টুল দিয়ে, আর এটা তো আমরা লিখছিলাম, লিখে লক করে দিছিলাম না, হ্যাঁ আর হ্যাঁ এটা আমরা হ্যাঁ। পেন টুল দিয়ে বানাইছি, এই যে যেটা ট্রেস ও, করলাম এতক্ষণ ধরে। এটা ওই ক্লিক করে টান দিলে চলে আসবে না? হ্যাঁ কারণ এটা তো আনলক আচ্ছা করা, আর ব্যাকগ্রাউন্ডের এটা তো লক করা। আচ্ছা হ্যাঁ আচ্ছা, ঠিক এবার আছে, এটাকে ঠিক যদি আছে। আপনি ফিল কালার দেন তাহলে এই দেখতে পারেন দুইটা এস, আমরা যেটা একটা পেন টুল দিয়ে বানাইছি, একটা টেক্সট বা টাইপোগ্রাফি দিয়ে করা বা লেখা। এখন এই দুইটা দেখতে পাচ্ছেন সবাই ক্লিয়ারলি? এখন একটা জিনিস আমাকে বলবেন যে এই দুইটার মধ্যে আপনার কি মনে হয় কত পার্সেন্ট মিল আছে, কি মনে হয় আপনার কাছে? আর এই যে যেখানে প্রবলেম হয়েছিল মানে আমাদের বললেন ওখানে ওখানে বাঁকা হয়েছে। কোনটার বাকি আছে? ভাইয়া এই নিচের যে দিকে আপনি একটু বললেন যে প্রবলেম এখানে আছে। এরকম হলো কেন? কই প্রবলেম আছে? এই যে নিচের দিকে এই জায়গাটা মানে অরেঞ্জ কালারের ভিতরের দিকে আর কি, নিচে এখানে? ভিতরের দিকে। এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে কি বলেন, বাঁকা আছে, না আমি তো দেখতে তবে পাচ্ছি না। সূক্ষ্ম বাঁকা আর কই? কি। আচ্ছা একটু অপোজিট কমাই দিই, এই যে এই জায়গাটায় এটা কথা বলতেছেন, সামান্য 19-20 আছে, হ্যাঁ ভাইয়া, এটা করেন ডিরেক্ট সিলেকশন দিয়ে অ্যাডজাস্ট করেন, এই যে এরকম বসে বসে। এটা হবে না, এটা আপনার এক্সাক্ট হবে না কেন, কারণ আপনার অ্যাঙ্কর পয়েন্ট গুলো আপনি ডাইরেক্ট লেখার এই জায়গায় তো বসানো সম্ভব না। আমি এখন এত জুম করে ঠিক এই লেখার বর্ডারে অ্যাঙ্কর পয়েন্ট দেখেন বসায় নাই, বসবেও না, আপনি পারবেনও না। আপনি জুম করে এখানে বসাইলেন, তারপরে জুম আউট করে হ্যান্ডেল বার অ্যাডজাস্ট করবেন, তো ইম্পসিবল টাস্ক। এই জন্য তো বলতেছি যে আপনার কত পার্সেন্ট মনে হয় যে মিল আছে, বলেন কত পার্সেন্ট মিল মনে হয়? 30%, 40, 50, 60, 70, 80, 90, না কত না, পার্সেন্ট মিল মনে হয়? 99% মিল আছে। 98% 99 হবে না, কারণ আমি মানুষ, সবাই মানুষ, মানুষ মাত্রই ভুল। পেন টুল দিয়ে এটা রোবট যদি হইতো তাহলে 99 বা 100% হইতো, বাট আমার মতে এটা ধরে নেন অ্যাটলিস্ট 90% মিলছে। এটা তো এগ্রি করবেন সবাই, তাই জি না? ভাই, জি সবাই ভাইয়া। এগ্রি করতেছেন তো? শিওর? জি ভাইয়া। জি তাহলে আপনাদের অ্যাসাইনমেন্টের এজ গুলো 90% মিলে আমাকে দিতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমি জিজ্ঞেস হ্যাঁ। করছিলাম, আপনারা যদি বলতেন 40% মিলে তাহলে আমি বলতাম যে 40% মিলাই দিবেন, বাট আপনারা তো এগ্রি করলেন যে 90% মিলছে। আপনারা বলতে পারতেন যে 40% মিলছে, তাহলে আমি বলতাম 40। তো যেহেতু 90% মিলছে, আপনাদেরও টার্গেট একটাই থাকবে যে 90% মিলায় আপনারটা যাতে হয়, ঠিক আছে? একটু 19-20 হবেই, কারণ একদম কানায় কানায় বসানো তো সম্ভব না, অ্যাঙ্কর পয়েন্ট এত জুম করে আপনি বসানো ইম্পসিবল। আর জুম করে যদি আপনি বসায়ও ফেলেন, হ্যান্ডেল বার মিলাবেন কেমনে, আপনি দেখতে পারবেন না তো এই পাশে। এই জন্য এক্সাক্ট করা সম্ভব না। রোবট হলে পারবে, আমরা পারবো না। তো 90% যদি মিলে আপনাকে বানাতে হবে, এবং এরকম এস বানাবেন 15টা, ঠিক আছে? কিভাবে বানাবেন, পরে এইখানে বানাচ্ছেন না, একটা বড় আর্টবোর্ড নেবেন, আর্টবোর্ড টুল নেবেন, একটা বিশাল বড় আর্টবোর্ড বানাবেন, এখানে বিশাল বড়, যত বড় বানাইতে মন চায় বানাবেন আর্টবোর্ড টুল দিয়ে। এই একটা এস বানাইছেন না, এরে এখানে আনা সাইডে রাখেন। এবার এটার উপর আবার একটা এস বানানো শুরু করেন, ওইটাকে আনে এর পাশে রাখবেন। সেকেন্ড, আবার একটা বানাবেন, থার্ড, আবার একটা বানাবেন, ফোর্থ, আবার একটা বানাবেন, ফিফথ, এভাবে 15টা বানাবেন। এস, আচ্ছা 15টা না, যান 10টা বানাবেন। ভাইয়া কালার গুলো কি চেঞ্জ করে দিব? না, কালার চেঞ্জ করবেন না, এক কালারই রাখবেন। মানে লাল বানালে সব লাল হবে, কালো বানালে সব কালো, কেন কালো বানাবেন না, লাল বানাবেন, সবগুলো লাল হবে। আর নাহলে সবুজ বানাবেন, সবগুলো সবুজ হবে। হলুদ দিয়েন না,
অন্য কোনো কালার দিয়ে না, লাল সবুজ এগুলো রাখেন। হলুদ দিলে কিন্তু দেখা যাবে না, দেখেন আমি দেখতে পারবো না আপনাদের কাজ, আপনারাও বুঝবেন না। দেখেন হলুদ অতটা ভিজিবল না, বাট রেড ইজিলি ভিজিবল, পাতগুলা কই কই যাচ্ছে। ঠিক আছে, তো আপনারা এরকম 10টা এস তৈরি করবেন পেন টুল দিয়ে বানায় বানায়, এবং এগুলাকে পাশাপাশি এভাবে রাখবেন, রেখে রেখে বানাবেন। ঠিক আছে, এরকম বানাবেন, বানাইলে আপনার জিনিসটা এইভাবে দেখাবে। এবার এটাই হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট, এইভাবে সাবমিট করবেন। এই যে এটা হবে আপনার অ্যাসাইনমেন্ট, এইভাবে ছবি আকারে সেভ করে সাবমিট করবেন যে আপনি কতগুলো এস তৈরি করছেন, এরকম পাশাপাশি থাকবে। বাট আমার মতো এরকম কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট মারেন না, কপি করেন না, তাহলে সমস্যা। ঠিক আছে, একটা এস বানায়। ভাইয়া এটা তো আমাদেরই লস হবে কপি করলে। এক্স্যাক্টলি, আপনি যদি কপি পেস্ট করেন, আপনাদের জন্য একটা ফেভারিট আমার গান আছে, হ্যাঁ এই গানটা আপনারা শুনবেন, হ্যাঁ কপি করার সময় শুনবেন। সেটা হচ্ছে হিন্দি গান আছে, গানটার নাম হচ্ছে, নাম জানি না আমি, গানটার লাইন জানি। গানটার লাইনটা হচ্ছে এরকম যে ইসমে তেরা ঘাটা মেরা কুছ নেই জাতা, বুঝছেন? তো এই এটা গানটা কোন শুনবেন। আর্টবোর্ডে নিব? একটা বড় আউটপুট বানায় নেবেন, যে কোনো একটা সাইজে বিশাল বড় বানায় নিয়ে এর মানে বসাবেন, একটা করে করবেন, একটা করে বসাবেন, একটা করে করবেন, পাশাপাশি রাখবেন। ঠিক আছে, এই অ্যাসাইনমেন্টের মজা হচ্ছে এটা রিভিউ এর প্রয়োজন হয় না, আপনারা নিজেরাই নিজেদের রিভিউ দিতে পারবেন। কারণ মজার জিনিস হচ্ছে আপনারা যখন এটাকে পাশাপাশি রেখে রেখে করবেন, প্রথম এজটা সবচেয়ে বাজে হবে, এন্ড সবচেয়ে লাস্টে যেটা করবেন ওটা সবচেয়ে পারফেক্ট হবে যদি টাইম নিয়ে করেন। ঠিক আছে, আপনি নিজেই আপনার ইমপ্রুভমেন্টটা চোখে দেখতে পারবেন, এটার রিভিউ দেওয়ার কিছু নাই। আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার এজটা কোথায় আঁকাবাঁকা হচ্ছে, কোথায় স্মুথ হচ্ছে, কোথায় পারফেক্ট হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, কোথায় ভুল হচ্ছে। মনে রাখবেন অ্যাঙ্কর পয়েন্টের সংখ্যা কম রাখবেন, বেশি রাখবেন না। যত বেশি অ্যাঙ্কর পয়েন্ট নেবেন তত আঁকাবাঁকা হবে। সো স্মুথ করার ট্রাই করবেন, বুঝছেন? অ্যাসাইনমেন্ট ভাইয়া জি এটা তো ভাইয়া। রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনি সাদাইটা করছেন না, বড় আর্টবোর্ডের মতো। না, এটা আর্টবোর্ড বানাইছি আমরা। এই যে আর্টবোর্ড টুল পাবেন এখানে, আর্টবোর্ড টুল, এই যে আর্টবোর্ড টুল, এই যে আর্টবোর্ড। ওকে, আর্টবোর্ড টুল নিয়ে ক্লিক এন্ড ড্র্যাগ করে বড় একটা আর্টবোর্ড বানাইছি আমরা। এই যে এরকম, এই যে এখানে দেখেন লেখা আছে নাম্বার 2 আর্টবোর্ড, আর এটা নাম্বার 1 আর্টবোর্ড, বুঝছেন? আর্টবোর্ড টুল নিয়ে ক্লিক এন্ড ড্র্যাগ করে বড় একটা আর্টবোর্ড বানাবেন, একটা করে করবেন আর এর পাশে রাখবেন, এক করবেন পাশে রাখবেন, করবেন পাশে রাখবেন। অ্যাসাইনমেন্ট বুঝছেন একটা? ক্লিয়ার? এটা গেল অ্যাসাইনমেন্ট নাম্বার 1। অ্যাসাইনমেন্ট নাম্বার 2, অ্যাসাইনমেন্ট নাম্বার 2 আছে। আপনারা আপনাদের ফুল নেম লিখবেন। ফুল নেম তো জানেন, আর অ্যাসাইনমেন্ট দিয়ে না, এটা করি আর আগের গুলো তো বাকি আছে, আমরা সব দিতে এটা পারি। বাকি থাকলে আমি কিছু করতে পারবো না স্যার, এটা আপনাকে কভার আপ করতে হবে, বাকি রাখা যাবে না। বাকির কথা আমাকে বললেন না, কারণ প্রত্যেক ক্লাসে অ্যাসাইনমেন্ট পাবেন আপনারা। এটা ফ্রিল্যান্সিং পর্যন্ত চলবে অ্যাসাইনমেন্টের এই প্যারা, তারপর কোর্স শেষ হয়ে যাবে, তারপর শেষ। দেখেন, তো আপনাদের ফুল নেম আছে না? ফুল নেম তো বুঝেন, যেটা আপনার এনআইডি কার্ডে আছে, যেটা পাসপোর্টে আছে, ওই নামটা লিখবেন। নাম লিখতে হয় কিভাবে সেটা তো জানেন। আপনার নামের প্রথম অক্ষর হবে বড় হাতের, বাদ বাকি অক্ষরগুলো হবে ছোট হাতের, এটা তো জানেন, সবাই জানেন না? এভাবে করে আপনার ফুল নেম লিখবেন, লেখার পরে আমি আপনাদেরকে একটা ফন্ট দিয়ে দিব, এই ফন্টটা টাইপ করবেন আপনারা, গ্রেড 5। এই ফন্ট দিয়ে আপনাদের নাম লিখবেন। তারপরে কি করব আমরা বলুন তো? এটাকে লক করে দেব। তারপরে কি করব? পেন টুল দিয়ে এটা লিখতে হবে। পেন্সিল দিয়ে লিখবো। বাহ, আপনারা তো অনেক ভালো বুঝেন। পেন টুল নেবেন, এদিক থেকে ট্রেসিং করা শুরু করবেন, পুরোটারে একটা 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 করে ট্রেস করে ফেলবেন। এটাই সেকেন্ড অ্যাসাইনমেন্ট। এটা একবার করলেই হবে, এটা এটা 2-3 বার চাইলে করতে পারেন, বাট একবার করলেই হয়। ঠিক আছে, বাট ভাইয়া মনে আমার রাখবেন, আমি ছোট করে ফেলবো, এত বড়। হ্যাঁ আমি এটা মাত্রই বলতে চাইছিলাম, আপনারা এখানটায় প্রথম শর্ত, এটার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে যদি কারো নাম চিঙ্কু পিঙ্কু টিঙ্কু থাকে ওইগুলা চলবে না, ফুল নেম হতে হবে, ফুল নেম, আপনার সার্টিফিকেট নাম। ঠিক আছে, ভাই যদি এটা করে দেখাইতেন একটু। এটা আমি পুরোটা করে দেখাতে পারবো না, করে দেখাতে হলে আমাকে আরো 3 ঘন্টা টাইম দিতে হবে। দিবেন? ভাইয়া অল্প একটু একটু দেখান। মানে আমি একটা কাজটা আমি একটু আমি দেখাবো, আমি দেখাবো, ওটা নিয়ে মাথা ঘামায় না, আমি দেখাই দিব কিভাবে করবেন, ওটা বলে দিব। তো টিঙ্কু পিঙ্কু চিঙ্কু ওই নাম চলবে না। সেকেন্ডলি, ফুল নেমে করবেন, নামের অক্ষরগুলোকে কখনো স্ক্রিপ্ট ফন্ট, এটা তো আপনারা জানেন, স্ক্রিপ্ট ফন্ট বলে প্যাটার্ন লেখা, এগুলোকে কখনো বড় হাতে লিখবেন না, তাহলে এরকম বিশ্রী লাগবে। এই জন্য বলছি নামের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাদ বাকি গুলো ছোট হাতের হবে। কখনো ফুল অল ক্যাপস কখনো করবেন
না, ঠিক আছে? জি বলেন মারুফ সাহেব, কোনো কোশ্চেন আছে? ফ্রন্টটা ইউজ করছেন যদি আমি আবার লিংক একটু দিয়ে বলতেন। দিব, সব ওইগুলো নিয়ে মাথা কামায়েন না, সব পেয়ে যাবেন অ্যাসাইনমেন্টের পোস্টে। আচ্ছা, এটা গেল। আরেকটা জিনিস, যদি আপনাদের কারো নাম অনেক লম্বা থাকে বা অনেক বড় থাকে, যেমন আমি দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান সরকার, এটাই সবচেয়ে বড় এখন পর্যন্ত আমার চোখে পড়তেছে। এর চেয়েও বড় যদি কারো নাম থাকে, তাহলে আপনারা আকিকা করতে পারেন, আকিকা করলে দাওয়াত দিয়ে আমাদের, ঠিক আছে? সমস্যা নেই, আমাকে বলবেন একদিন আগে, আমি চলে যাবো আপনাদের বাসায়। দেখেন, সো পেন টুল নেবেন, আমি একটা অক্ষর করে দেখাচ্ছি, বাদ বাকিটা আপনাদেরকে করতে হবে। এখানে এলটা আমি করে দেখাচ্ছি কারণ এলটা অনেক ইম্পর্টেন্ট, এটার মতোই বাদ বাকিগুলো করতে হবে, বাট সবগুলোর ক্ষেত্রে না, এই জন্য শুধুমাত্র এলটা করে দেখাচ্ছি আমরা। সো প্রথমে ধরেন এখান থেকে ট্রেসিং শুরু করলাম আমরা, ধরেন আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, এক জায়গা থেকে করলেন। আমি এখান থেকে র্যান্ডমলি করতেছি, আমি একদম পারফেক্ট প্রিসাইজ করবো না, আমি রাফলি একটা কিছু বানায় দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এখানে একটা ছোট্ট ট্রিক আছে। আমি একটা একদম রাফলি একটা ট্রেস করতেছি, ফুল পারফেকশনের আমার প্রয়োজন নাই এখন। কারণ এরকম করে পেন টুল দিয়ে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে করে আপনি ট্রেস করতেছেন, হ্যাঁ, এদিক থেকে ঘুরে আসলেন, এরকম এসে এখানে ধরেন শেষ করে দিলাম। আমি রাফলি বানাইছি। এখন দেখেন, আপনি যদি এতটুক ট্রেস করেন, তাহলে কিন্তু আপনার শেপ যখন আপনি ফিল কালার দিবেন, তখন কিন্তু শেপটা এরকম দেখাবে। এই দেখেন, দেখছেন কেন এরকম দেখাচ্ছে বলুন দেখি? আপনি কিন্তু কোনটা করেন নাই বলুন তো? ভিতরের আমরা কিন্তু মাঝখানের গ্যাপটা তৈরি করি নাই, করা হয়। বুঝছেন? মাঝখানের গ্যাপটা আমরা বানাই নাই। সো মাঝখানের গ্যাপটাও আপনাকে তৈরি করে দিতে হবে আলাদাভাবে, ঠিক আছে? সব অক্ষরের জন্য প্রয়োজন নাই, কেন নাই ওটাও বলতেছি আমি। দেখেন, যেমন এই এল এর ক্ষেত্রে প্রয়োজন, এই জন্য এলটা বানাইছি আমরা। এরকম আলাদা একটা শেপ বানাবেন, মানে ভিতরেরটা একটা বানাবেন, বাইরেরটা একটা বানাবেন, এই শেপের ক্ষেত্রে, এই লেখার ক্ষেত্রে। দেন ভিতরেরটাকে একটা বাইরেরটাকে একটা কালার দিলেন, আর ভিতরেরটাকে কি কালার দিবেন? সাদা কালার দিবেন, White. ফিল। তাইলে দেখবেন আপনার এল তৈরি হয়ে গেছে। বাট এটা সবগুলার ক্ষেত্রে প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ যেই অক্ষরগুলোতে ধরে নেন আমাদের ভিতরের গ্যাপ নাই, যেমন ভিতরের গ্যাপ আছে বাট ব্লক নাই, এগুলা যেমন দেখেন এই এর মাঝখানে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা কিন্তু চারদিক দিয়ে ব্লক করা, দেখছেন? সো আপনাকে এটা তৈরি করতে হবে, চারদিক দিয়ে কিন্তু ব্লক করা। আবার এইখানে দেখেন, এই এর মাঝখানে এটা কিন্তু ব্লক করা না, দেখেন এদিক দিয়ে কিন্তু কাটা, এটা কিন্তু তৈরি করতে হবে না। যেগুলো ব্লক করা চারদিক দিয়ে, যেমন এই যে ই এর এই ফুটাটা আপনাকে বানাতে হবে, তারপরে এই যে আর এর মাঝখানে এটা বানাতে হবে আপনাকে, ও এর এটা তৈরি করতে হবে আপনাকে, যেগুলো চারদিক দিয়ে ব্লক করা, এগুলো বানাইতে, বাদ বাকি এগুলো বানাতে হবে না। কেন? কারণ এগুলোতে আমরা কি করবো জানেন? ঘুরে আসবো। যেমন ধরেন আমি এই জায়গাটুকু আপনাকে দেখাই, আমরা ট্রেস করতেছি, দেখেন পেন টুল দিয়ে করবো না অবভিয়াসলি, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি কিভাবে করবেন। ধরেন আমরা এই কোণা থেকে শুরু করলাম, এদিক থেকে আপনারা আসবেন এইভাবে করে, দেখছেন কত সুন্দর সহজে ট্রেস করা যায়। এদিক দিয়ে আপনারা আসবেন ঘুরে, স্ট্রোকটা বেশি মোটা হয়ে গেছে আমাদের। তারপরে আমরা এদিক দিয়ে আসবো, এই যে এই সাইড দিয়ে আপনারা পেন টুল দিয়ে ঘুরে আসলেন, এদিক দিয়ে আসবেন, এই সাইড দিয়ে ঘুরে আসলাম, এদিক দিয়ে গিয়ে আবার দেখেন এদিক দিয়ে আমরা ব্যাক করব। ব্যাক করে যেখানে আপনি এটা শুরু করছেন নামের, এই সাইড দিয়ে যাচ্ছেন আপনি, হ্যাঁ, এদিক দিয়ে এসে এই দেখেন যেখানে শুরু করছেন ওখানে শেষ করবেন। করা হয়ে গেলে এবার ভিতরের গ্যাপগুলো এটা বানাইতে হবে আর এটা বানাইতে হবে, ডান। এটার ক্ষেত্রে বুঝাতে পারলাম? সেম থিং এইগুলো এখন এর ভিতরে বানাইতে হবে না। কেন বলেন দেখি? আমরা যদি এই কোণা থেকে শুরু করি, আমরা কিন্তু এদিক দিয়ে যাবো, রাইট? আমরা বাইরে দিয়ে যাব, এদিক দিয়ে ঘুরে ঘুরে, এদিক দিয়ে ঘুরে 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 আপনি আসতেছেন, ধরেন এই সাইড দিয়ে কিউ এর এই সাইড থেকে ঘুরে আসবেন, হ্যাঁ, আসলাম, এই দেখেন এর ভিতর দিয়ে গেছি কিন্তু আমরা, বুঝছেন? এখন এদিক দিয়ে যখন আপনি যাচ্ছেন, এই দেখেন এদিক দিয়ে এসে কিন্তু আমরা আবার এর ভিতরে চলে যাবো, এই দেখেন এই দিক দিয়ে চলে আসছি কিন্তু। এই গ্যাপটা কিন্তু বানানোর প্রয়োজন নাই। কেন জানেন? আমরা এদিক দিয়ে ঘুরে কিন্তু শেপটাকে শেষই করে দিচ্ছি এই জায়গাটায়। আমার কথা কি বুঝতে পারছেন? কোনটার কোনটার বানাবেন? যেগুলো চারদিক দিয়ে ব্লক করা, রাইট? এরকম এই এটা এটা এগুলো বানাইতে হবে আলাদা এক্সট্রা করে, বাট বাকিগুলো কিন্তু বানাতে হবে না।
বুঝতে পারলাম? এটা হলো আমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্ট, বুঝছেন? তো এই নাম লেখালেখি পরে, এটা নিয়ে আগে মাথা ঘামাবেন না। আগে পেন টুল দিয়ে এস বানান। তো এস বানায় হাতটাকে ফ্রি করে নেন, প্র্যাকটিস করে ভালো মতো, তারপরে নাম লিখতে আসবেন। আগে যদি নাম লিখতে যান পেন টুল দিয়ে, খুবই বাজে অবস্থা হবে। যারা আগে থেকে কাজ পারেন না বা পেন টুলে কখনো ইউজ করেন নাই তারা। এখন পর্যন্ত বোরিং প্লাস ধৈর্যের অ্যাসাইনমেন্ট, কি বলেন? এই অ্যাসাইনমেন্ট আরো মজার। এটা বোরিং বলতেছেন আপনি, করতে গেলে বুঝবেন এটা কত বোরিং মনে হয় আপনার কাছে। তখন আর বোরিং লাগবে না, তখন আপনার মধ্যে একটা ফিলিং আসবে, সেটাকে বলে অ্যাংরি, বুঝছেন? করতে যান তখন বুঝবেন বোরিং লাগে নাকি অ্যাংরি লাগে। আমি আপনাদেরকে এই রোবোটো কন্ডেন্স ফন্টের লিঙ্কটা দিয়ে দিব, প্লাস আপনাদেরকে গ্রেড 5 যে ফন্টটা দেখালাম ওই ফন্টটা আমি দিয়ে দিব, ঠিক আছে? তো এই পেন টুলের কাজটা প্র্যাকটিস করেন খুব ভালো মতো, কারণ মনে রাখবেন এই জিনিসগুলো যদি বানাতে না পারেন, ফিউচারে যখন আপনি ডিজাইন করবেন, যে কোনো ডিজাইন, ধরেন আমরা একটা আবার ফ্লায়ার, এই যে, কারণ ফ্লায়ারের ডিজাইনে সবচেয়ে বেশি এই আঁকাবাঁকা জিনিসপত্র থাকে। যখন আপনি ফিউচারে এরকম আঁকাবাঁকা জিনিসপত্র বানাবেন, এই জিনিসগুলো যদি তখন স্মুথ না হয়, আপনার ডিজাইন হবে খুবই বাজে, যদি এই শেপগুলো স্মুথ না হয়। বুঝছেন কতটা ইম্পর্টেন্ট কাজ এটা? সেই জন্য পেন টুলের প্র্যাকটিস করেন খুব বেশি করে, ঠিক আছে? নাইলে কিন্তু পেন টুল ভালো হবে না। এবার আসেন থার্ড অ্যাসাইনমেন্ট, 3 নাম্বার অ্যাসাইনমেন্ট দিব আপনাদের একটা। পারবেন না করতে? সময় আছে তো আমাদের হাতে অনেক, হ্যাঁ ভাইয়া চেষ্টা করবো। শুক্রবার পর্যন্ত তো। জি ভাইয়া পারবো, সমস্যা নেই। আচ্ছা, যারা বলতেছেন জি ভাইয়া, তারা আপনারা এক্সট্রা করে ফ্লায়ার বানাবেন। এই যে কোনগুলো ফ্লায়ার বানাবেন জানেন? যেগুলোর আল্লাহ মধ্যে ভরসা। এরকম কার্ভেচার আছে, নিজের থেকে খুঁজে বার করবেন। আমি এটা দিব না, এটা কেন দিব না এটা পরে বুঝবেন। যারা এক্সট্রা কাজ করতে চাচ্ছেন নিজে থেকে করবেন, আমি দিব না এগুলা, কিন্তু নিজে থেকে করবেন। গ্রাফিক রিভারে যাবেন, এখানে আসবেন, আসার পরে এই প্রিন্টে আসবেন, ফ্লায়ারে আসবেন, খুঁজে বার করবেন ওইরকম পেন টুল দিয়ে কার্ভ করা যায় এমন ডিজাইন। যদি বানাইতে পারেন, বানাইতে চান, বানাইতে পারেন। এটা আমার কাজে লাগবে না, এটা আপনারই কাজে লাগবে ফিউচারে, বুঝবেন। এখন বুঝবেন না, কিছুদিন পরে আসলে বুঝবেন জিনিসটা, যে আপনাদেরকে কেন বলছি। তো এখানে এরকম ফন্ট মানে আর কি ফ্লায়ার খুঁজতে হবে আপনাদেরকে, একটু আঁকা বাঁকা। সব ফ্লায়ার এরকম আঁকা বাঁকা হয় না, বাট কিছু কিছু আছে। যেমন আমি যদি এই একটা ফ্লায়ারের ক্যাটাগরি বলি, ট্রাভেলের ফ্লায়ার গুলো আছে না, ট্রাভেল টাইপের এজেন্সি, ট্রাভেল ফ্লায়ার, এইগুলো আঁকা বাঁকা হয়। এই যে দেখেন আঁকা বাঁকা, দেখছেন? আর এগুলোর মধ্যে শ্যাডো দেয়া, কিন্তু এই যে দেখছেন তেরা বাঁকা শেপ। সো এই টাইপের ফ্লাই, এই যে দেখেন এটা আরো আঁকা বাঁকা। এটা ইজি যদিও, এটাতে কার্ভ নাই, এই যে আসছে দেখেন। তো এরকম আপনারা নিজের থেকে দুইটা একটা বানায়েন, তাহলে আপনাদের পেন টুলের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে শেপের ক্ষেত্রে, ঠিক আছে? আর পেন টুলের উপর আরো একটা বড় ক্লাস পাবো আমরা ফিউচারে, এখন না। আগে পেন টুলটা ভালো মতো প্র্যাকটিস করেন সবাই, বুঝতে পারছেন? আরো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে থাকলে আমাকে বলতে পারেন। ভাইয়া আমার একটা কোশ্চেন আসছে, যেটা হচ্ছে যে আপনি যেই অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছেন ফ্লায়ারের, ওগুলোর মধ্যে যেই ছবিটা আছে, মানে যেটা দেখে আমরা বানাবো, সেই ছবিগুলোকে আমি নিয়ে কাজ করতে পারি না? মানে ওই ফ্লায়ার থেকে ছবিগুলো নিতে পারবো না? না, তাহলে লো রেজলিউশন হয়ে যাবে, ছবিগুলো ভালো আসবে না, ডিজাইন আপনার খারাপ হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডিজাইনে কখনো লো রেজলিউশন ছবি ইউজ করবেন না, কোনো ডিজাইনে কখনো, এখন হোক পরে হোক ফিউচারে হোক, লো রেজলিউশন ছবি ইউজ করবেন না, দেখতে খারাপ লাগবে। আমি আপনাদেরকে এই যে ফন্টের লিংক দিয়ে দিচ্ছি, প্লাস আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টও লিখে দিচ্ছি। আই হোপ আপনারা বুঝছেন। পেন টুলটাতে একটু টাইম দেন, ধৈর্য নিয়ে কাজ করেন, পেন টুল প্র্যাকটিস করা অনেক জরুরি, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে বলতে পারেন। আমি বেসিক্যালি আজকে আর কিছুই দেখাবো না, আমি এটাকে স্টপ করে দিচ্ছি।